We all know that this is our fifth live class of this new free course, and in this class, I'm going to talk about practical use of passive voice as well as English to English conversation practice. How can we practice different kinds of conversation in English? আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো। আপনারা জানেন আমি ধারাবাহিকভাবে এই ফ্রি ক্লাসগুলো নিয়ে আসছি। ইন দ্য ফার্স্ট ক্লাস আই টকড অ্যাবাউট হাউ ক্যান উই start our spoken English learning journey, and I mentioned 7 points in front of you in that class. And in my second free class, I discussed on introduction and identification of part of speech as well as how can we make long English sentences from short sentence. And those who presented my third class, it was a master's class of practical use of tense as well as I showed you that how can you make negative or interrogative sentences, how can you develop your vocabulary as well as how to give a presentation in English on a certain topic. There are so many information in that class. It was a very long class, you know that. And my previous class was on the practical use of modal and semi-modal auxiliary verb, you know that. So for maintaining this sequence in this class, I'm going to talk about voice change or practical use of passive voice. তো আমি মূলত এখানে আমরা গতানুগতিক ধারায় যে প্যাসিভ ভয়েসটা শিখি ট্রান্সফরমেটিভ ওয়েতে, সেটা শিখবো না। আমরা মূলত বাই ছাড়া প্যাসিভের ব্যবহার শিখবো। সেটা কেমন আমি বলছি। এছাড়া আরেকটা বিষয় কি, আমরা যারা বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করতে পারি না, বিশেষ করে প্যাসিভ রিলেটেড সেন্টেন্স, অর্থাৎ প্যাসিভের দুইটা জায়গায় নিয়ে কথা বলবো। প্রথমত একটু গ্রামাটিক্যাল পার্টটা আমি দেখাবো, এরপর এটার যে প্র্যাকটিক্যাল পার্ট আছে এইটা হচ্ছে আমার এই আমার পেইড কোর্সের ভিতর 12টা ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর মাস্টার্স ক্লাস আছে। এই 12টা ক্লাসের একটা ক্লাস হচ্ছে এইটা, যেটা প্যাসিভের সাথে রিলেটেড। এই জন্য আমি আপনাদের আজকের এই ক্লাসটিতে আমি এটা দেখাবো। অর্থাৎ যারা ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেশন করতে প্রবলেম ফেস করেন, বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স সঠিক হইতে ট্রান্সলেট করতে পারেন না, সাবজেক্ট কি হবে, ভার্ব কি হবে, কোন ফর্মে বলবে, অ্যাডভার্ব গুলো কিভাবে ব্যবহার করব, ইনফিনিটিভ, জেরান্ড এগুলোর ব্যবহার কিভাবে হয়, তো সেটা আমি এখান থেকে দেখাবো। অর্থাৎ আজকের এই ক্লাসটিতে লাস্ট পর্যন্ত থাকলে আপনার এই ট্রান্সলেশন নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না, বিশেষ করে প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো ট্রান্সলেশন। এছাড়া আরেকটা বিষয়ের কথা কি বললাম, যে আমরা কনভারসেশন দেখবো, ইংলিশ টু ইংলিশ কনভারসেশন। অর্থাৎ আমরা অনেকে ইংলিশে প্যাসেজ রিড আউট করি, বাট একটা সেন্টেন্স পড়ে সেটা কোন টেন্সে লেখা আছে, তার অ্যাকচুয়াল বাংলা অর্থটা কি, এগুলো আমরা বুঝতে পারি না। তো সেটা কিভাবে অ্যানালাইসিস করতে হয় আমি আপনাদেরকে দেখাবো। বা একজনের সঙ্গে আরেকজন যখন কনভারসেশন করে তখন ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ব্যবহার করে, মডাল নাকি টেন্স নাকি ভয়েস, এগুলো বুঝতে পারলে কি হবে, আপনি নিজে যখন একজনের সঙ্গে কমিউনিকেশন করবেন, কনভারসেশন করবেন, খুব সহজে সেন্টেন্স গুলো নিয়ে আসতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। তো দ্যাট ইজ দ্য থিংস। আমরা তাহলে শুরু করি এখান থেকেই। সবাই একটু মনোযোগ দেন এই জায়গাটাতে। প্রথমত আমরা ভয়েসের ডেফিনেশনটা যদি একটু দেখি, হ্যার ইউ ক্যান সি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ক্লাস। জাস্ট একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত থাকবেন। আপনারা প্রত্যেকেই জানেন আমি যে ক্লাসটায় নেই একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করি। তো আজকেও একটু ডিটেলসেই আমি বোঝাবো। যদি ধৈর্য থাকে, যদি মনে প্রাণে শেখার ইচ্ছা থাকে, আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, তাহলে লাস্ট পর্যন্ত থাকবেন। আশা করি আপনার এই সময়টা বৃথা যাবে না। ইউ উইল গেট সো মেনি থিংস ফ্রম দিস ক্লাস ইনশাল্লাহ। সো হিয়ার ইউ ক্যান সি হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ ভয়েস। কি বলছে দেখেন, কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশ ভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। ভয়েস দুই প্রকার, দেখেন এগুলো আপনারা সবাই জানেন। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, 11 12 সব ক্লাসে ভয়েস চেঞ্জ আছে, কিন্তু আমি ওই ট্রান্সফরমেটিভ ওয়েতে ভয়েস করাবো না। আমি আবারও বলছি, প্র্যাকটিক্যালি প্যাসিভের ব্যবহার কিভাবে হয় আমরা সেইটা দেখবো। তো দেখেন বলছে ভয়েস দুই প্রকার, এবং এটা যে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে কত বড় একটা রোল প্লে করে সেটা আপনারা বুঝতে পারবেন। অনেকেই মনে করেন আমি ইংলিশ গ্রামার বুঝি, স্পোকেনের রুলস বুঝি, তারপরেও আমি কথা বলতে গেলে বা লিখতে গেলে পারি না। কেন পারি না? এই প্যাসিভের দুর্বলতা থাকার কারণে আপনি পারেন না, এবং আপনি সেটা নিজেও জানেন না যে এই প্যাসিভ সম্পর্কে আপনার দুর্বলতা আছে বা এটাকে এইভাবে ব্যবহার করা যায়, যেটা না করতে পারার কারণে আপনি ইংলিশে কথা বলতে পারেন না। তো সেটা আমি দেখাচ্ছি।
দেখেন, ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভটা কি? যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়। ফর এক্সাম্পল, হি রিডস আ বুক, শি ড্রিউ আ পিকচার, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দোজ আর দ্য এক্সাম্পল অফ অ্যাক্টিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আমরা যে সেন্টেন্সগুলো তৈরি করি, যেগুলো প্র্যাকটিস করি, সবই কিন্তু অ্যাক্টিভের, অর্থাৎ সাবজেক্ট কাজ করে, সে বই পড়ে, তারা ছবি এঁকেছিল, তুমি কাজটা করেছো। আর প্যাসিভটা কি? এমন কোনো বাক্য যেখানে সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ থাকে, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, সাবজেক্ট কাজ করতে পারে না। যেমন এই ধরনের যে সেন্টেন্স গুলো দেখছেন, আ বুক ইজ রেড বাই হিম, আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। মানে একটা বই পড়া হয় তার দ্বারা, একটা ছবি আঁকা হয়। এই ধরনের প্যাসিভ আমরা শিখবো না। আমি আবারও বলছি, আমরা প্র্যাকটিক্যাল প্যাসিভের ব্যবহার শিখবো। সেটা কেমন আমি আপনাদেরকে বলছি, একটু মনোযোগ দিবেন। আমি কয়েকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে কথা বলি। দেখেন, যে কোনো টপিক সম্পর্কে কনসেপ্ট রাখার আগে, যে কোনো টপিক সম্পর্কে ধারণা নেওয়ার আগে আমি শুধু এইগুলো গতানুগতিক ধারায় পড়াই গেলে তো হবে না। জিনিসটাকে বুঝতে হবে, রিয়েল লাইফের সাথে অ্যাডাপ্ট করতে হবে, প্র্যাকটিক্যাল কনটেক্সটের সঙ্গে অ্যাডাপ্ট করতে হবে। না হলে আপনি কিভাবে পারবেন? এখানে প্যাসিভের কত রুলস আছে, সব টেন্স মেনটেন করে ট্রান্সলেশন আছে, বাট এইটা আমি আগে করাবো না। আমি আপনাদের একটু এই প্যাসিভ জিনিসটা মূলত কি, আপনি একটা বাক্য দেখে বুঝতে পারেন কিনা যেটা অ্যাকচুয়ালি প্যাসিভ কিনা, এইটার ধারণাটা আমি আগে একটু দিব। মনে করেন, এই যে আপনি আমার ক্লাস করছেন এখন, তাই না? তো অনেকে আজকে নতুন আসছেন আমার ক্লাসে, নতুন জয়েন করছেন, আমাকে আগে কোনোদিন দেখেননি, আজকে প্রথম দেখছেন, আসেন না? তো এখন মনে করেন, আহ আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থেকে এখানে আসছেন, ওই গ্রুপে নোটিশ দিচ্ছি যে আজকে এই টাইমে ক্লাস হবে বা এই টাইমে ক্লাস নিব। এখন আমি যদি এই নোটিশটা আপনাদেরকে ইংলিশে দেই, বা আমার পেইড কোর্সের স্টুডেন্টসদেরকে আমি যদি একটা নোটিশ দেই যে আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, এই কথাটা আমার ইংলিশে কিভাবে বলবো? যে আই উইল, বোঝার চেষ্টা করেন, take your class at 10 p.m. I will take your class at 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। I will take your class at 10 p.m. এই যে বাক্যটা আমি লিখলাম, মনোযোগ দিয়ে একটু বোঝেন। এই বাক্যটা যারা টেন্স বুঝতে পারেন, যারা টেন্স আইডেন্টিফাই করতে পারেন, এটা কোন টেন্সে লেখা আছে? ফিউচার ইনডিফিনিট, উইল টেক। কিন্তু দেখেন, এই কথাটা যদি এইভাবে না বলে একটু ঘুরায় বলা হয়, নোটিশটা আমি না দিয়ে আমার গ্রুপে আরো অ্যাডমিন আছে, আরো মডারেটর আছে, যদি অন্য আরেকজন এই নোটিশটা আপনাদের দিয়ে দেয়, যদি সে এইভাবে কথাটা বলে যে আপনাদের ক্লাসটা আজ রাত 10টায় নেওয়া হবে, আপনাদের ক্লাসটা আজ রাত 10টায় নেওয়া হবে, এটা কিভাবে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন? কিভাবে এটা আপনি ইংলিশে লিখবেন? অর্থাৎ তখন গুরুত্বটা বা ফোকাসটা কার উপর দিচ্ছে? ক্লাসের উপর, যে আপনাদের ক্লাস। তো এই যে ইওর ক্লাস, এইটাকে যখন গুরুত্ব দিচ্ছে, এইটা সাবজেক্টে আসতেছে। অর্থাৎ সাবজেক্টে আসা মানে কি, এই ক্লাসের কি কোনো হাত পা আছে? ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? কেউ একজন ক্লাস নিলে সেটা হবে, কিন্তু জাস্ট যে ক্লাস, যে ওয়ার্ডটা, এটা তো একটা ইনঅ্যাক্টিভ ওয়ার্ড। তো এটা যখন সাবজেক্টে আসতেছে, তখন আমার বাক্যটা হয়ে যাচ্ছে প্যাসিভ। যে বাংলাটা কি বলছি, আপনাদের ক্লাসটি আজ রাত 10টায় নেওয়া হবে। তাহলে এটা এরকম, ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. এখানে কোনো বাই মি, বাই হিম এগুলো হবে না। মনে করেন ক্লাস আমি না নিয়ে অন্য একটা টিচারকে দিয়ে নেওয়াতে পারি, যে কোনো একজন নিতে পারে, যে নাই নিক। জাস্ট আমি ফোকাসটা করছি কার উপর? ক্লাসের উপর। অর্থাৎ এই যে উইল প্লাস টেক, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। আর এই যে উইল বি প্লাস টেকেন, এটাও ফিউচার ইনডিফিনিট, বাট এটা প্যাসিভের স্ট্রাকচার। অর্থাৎ কথাটা বোঝেন, আপনি আজকে আমার ক্লাসে নতুন আসছেন, আপনি তো জানেন না কে ক্লাস নিবে, আপনি আমাকে চেনেন। এখন আমার লিংক দিতে একটু দেরি হলে, নোটিশ দিতে একটু দেরি হলে, অনেকে ইনবক্সে মেসেজ দেন না, কত শত শত মেসেজ আছে, আমি আপনাদের দেখাতে পারি যে এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়? স্যার আজকের ক্লাস কখন শুরু হবে? স্যার ক্লাস কি শুরু হয়েছে? স্যার আজকের ক্লাসটা কখন শুরু হবে? আপনি কিন্তু এইভাবে বলেন না যে আপনি কখন ক্লাস নেবেন, অথবা এই যে স্যারও আপনি বলছেন না, কারণ আপনি তো আমাকে চেনেন না, আপনি তো আমাকে দেখেননি। তো আপনি বলছেন কি যে এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়? আমি ইংরেজি শিখতে চাই, আমি ক্লাসটা করতে চাই। তো ক্লাস কখন অনুষ্ঠিত হবে, কখন শুরু হবে? আপনি গুরুত্বটা কার উপর দিচ্ছেন? ক্লাসের উপর। আপনার দরকার কি, আমাকে না ইংরেজিটা শেখা, ক্লাসটা করা? ক্লাস করা সে যে করাই করুক, একজন করালে হলো, আমার শিখতে পারলে হলো। তার মানে এই যে মেসেজগুলো আপনারা দেন যে এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়, বা ক্লাস কখন হবে, আজকের ক্লাসটা কখন শুরু হবে, এই সবগুলো কথা প্যাসিভের, যেগুলো আমরা বাংলায় হরহামেশা আমাদের ডে টু ডে লাইফে বিভিন্ন কনভারসেশন অনেক বলে থাকি, বাট ইংলিশে এদের প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা মূলত ইংলিশে কথা বলতে পারি না। সেটা কেমন?
আপনি এই সেন্টেন্সটা ট্রান্সলেট করে দেখান তো দেখি পারেন কিনা। যে আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, এই বাক্যটা আমি যদি আপনাকে ইংলিশে করতে বলি, আপনারা কেউ করতে পারবেন? বলতে পারবেন কি হবে? আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, এই কথাটাকে ইংলিশে ট্রান্সলেট করেন বা কখন নেওয়া হবে, আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে বা কখন শুরু হবে। 1 মিনিট আমি টাইম দিচ্ছি, আপনি একটু করেন তো। যে কেউ একজন বলেন তো আনমিউট করে, আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে বা কখন শুরু হবে, When সেটাই we বলুন। started our class, হুম। when will we start our class today? আর কেউ? When will you take our class? আর কেউ? When will we started our class today? When? একজন বলছে হোয়েন উইল বি স্টার্টেড আওয়ার ক্লাস। আমি এখনো কারোর কাছ থেকে কোনো সঠিক অ্যান্সার পাইনি, কেউ বলতে পারেননি। আর কেউ পারবেন? আমাদের আজকের ক্লাসটি When কখন শুরু হবে? will the class be taken today? আর কেউ? The when will be our class taken today? না, হয়নি। Our class will be taken. When will the class be taken? আর রুবেল When will we রু- started our রুবেল মোল্লা নামের একজনের কাছ থেকে আমি সঠিক অ্যান্সারটা পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আর এতগুলো মানুষ, আমি অন্যদের কাছ থেকে সঠিক অ্যান্সার পাইনি। এটা আপনি ইমাজিন করতে পারবেন না। আমি আহ মুন্সিগঞ্জ শ্রীনগর একটা ইনস্টিটিউশনে ক্লাস নিতে গিয়েছিলাম অফলাইনে, সেখানে ইংলিশ অলিম্পিয়াডে আমি মেইন ইনস্ট্রাক্টর ছিলাম। 1000 স্টুডেন্টস, 1000 স্টুডেন্টস প্লাস 53 টিচার্স একটা বড় মাঠে বসা ছিল, এবং তাদেরকে আমি এই বাক্যটা জিজ্ঞাসা করেছিলাম। নো ওয়ান ক্যান গিভ মি অ্যান্সার। কেউ আমাকে অ্যান্সার দিতে পারেনি, কারেক্ট সেন্টেন্স বলতে পারেনি। তাহলে ভেবে দেখেন কতটা দুর্বল, কতটা উইকনেস এই ল্যাঙ্গুয়েজ আমাদের আছে। তাহলে আমি আপনাদেরকে বলি, বাংলাটা ছিল এরকম যে আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে। দেখেন, হোয়েন উইল আওয়ার ক্লাস, হোয়েন উইল আওয়ার ক্লাস, দেন বি, তারপর টেকেন, তারপর টুডে। আপনি যদি বলেন কখন শুরু হবে, তাহলে এখানে টেকেন এর পরিবর্তে স্টার্টেড বলতে পারেন। অর্থাৎ আগে ডাবল বেস ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন বি, প্লাস ভার্বের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3। এই হচ্ছে আমার ওই বাংলা বাক্যটার ইংলিশ কারেক্ট সেন্টেন্স। তো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এটা ইনস্ট্যান্টলি কতজনের মুখের উপর থাকে? কতজন ইনস্ট্যান্ট কনভারসেশনে এটা বলতে পারে? পারে না, কিন্তু আমরা পারি না। এই জন্যই আপনি ইংলিশে দুর্বল। বাট বাংলায় কিন্তু এই ধরনের সেন্টেন্স আপনি হর হামেশা বলে যাচ্ছেন, কিন্তু আপনি নিজেও জানেন না এটা প্যাসিভের। এখানে আমি কোনো বাই মি, বাই হিম, বাই হার এগুলো বসাইছি। এখানে আমি বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। ডিরেক্ট প্যাসিভের ব্যবহার। When will our class be taken today? When will our class be taken today? When will our class be taken today? কতজন এটা নিতে পারে? এইটাই আমরা পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। আরেকটু বোঝেন, মনে করেন আপনি শহরে থাকেন, এখন যে কোনো একটা ছুটি, গরমের ছুটি হোক, ঈদের ছুটি হোক, আপনি বাড়ি গিয়েছেন। আপনি বাড়ি গিয়ে দেখছেন আপনার হোম টাউন যেখানে, গ্রামে, দেখছেন যে সেই গ্রামে একটা ভালো মসজিদ তৈরি করা হয়েছে, একটা সুন্দর মসজিদ তৈরি করা হয়েছে। আপনার এক ফ্রেন্ডের সঙ্গে আপনি সেখানে নামাজ পড়তে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করছেন, ইটস আ ভেরি বিউটিফুল মস। সো এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? আমাদের গ্রামে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? এই ধরনের কথা আমরা হরহামেশা বলি না, বলেন তো? বলি, কিন্তু কি বলছি বলেন তো? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, এটা আপনি ইংলিশে করেন তো। ভেবে দেখেন আপনি পারবেন না। এখানে সাবজেক্টটা কি? মসজিদ। অর্থাৎ মসজিদ কি নিজে নিজে তৈরি হতে পারে? এখন মসজিদ কারা তৈরি করছে, কোন রাজমিস্ত্রি তৈরি করছে, আমার কি তাদেরকে দরকার? তাদেরকে চেনা দরকার? আমি তো দেখতেছি কাকে, মসজিদের সৌন্দর্য দেখতেছি, মসজিদটাকে আমি এনজয় করতেছি। তো ওইটাই জানতে চাচ্ছি যে জাস্ট এটা কবে হয়েছে, কোনটা মসজিদ, কারা তৈরি করেছে, কারা কবে তৈরি করেছে, সেটা আমি বলছি না। মসজিদ তো নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। তাহলে এই বাক্যটা, এই ধরনের বাক্য আমরা বলি না, বলি। আপনি ইংলিশে করতে যান, আপনি পারবেন না, কারণ আপনি নিজেও জানেন না যে এটা প্যাসিভ। ও একজন বলেন তো এটা ইংলিশে কি হবে? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, বলেন তো। এনিওয়ান ক্যান গিভ মি আনসার? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? What was the most created? When has been constructed this mosque? না, হয়নি। আর কেউ? when have the mosque been made? আর কেউ? When was the mosque made? আর কেউ?
না সবাই তো বলতে পারো। দেখেন এই বাক্যটা আমি যদি বলি হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়েছিল বললে পাস্ট ইনডিফিনিট, যে মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, তাহলে সেটা আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স মেনটেন করে লিখতে পারি। আমি যদি দুটোই লিখি আপনাদেরকে বলি, when WH word, then has the mosque, Moscow না, MOSQUE, mosque, when has the mosque হ্যাঁ been built, build এর past participle হ্যাঁ built, তাহলে ইংলিশে কি বললাম যে when has the mosque been built, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, when has the mosque been built। এই যে বাক্যটা আমি লিখলাম, এটা কতজনের প্র্যাকটিসের ভিতর থাকে, এই যে আগে WH ওয়ার্ড, দেন হ্যাজ, দেন সাবজেক্ট, দেন বিন, তারপরে আমার V3। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখি, when was the mosque built। তো এই যে বাক্যগুলো, বাংলায় কিন্তু এগুলো আমরা অ্যাজ ইউজুয়াল বলি, বাট আমরা জানি না যে এগুলো প্যাসিভ রিলেটেড বা প্যাসিভের সেন্টেন্স এইভাবেও হয়। আমরা প্যাসিভ বলতে কি জানি, যে হি ইটস রাইস, সে ভাত খায়। আমি যদি বলি এটা আপনি প্যাসিভ করেন, তো আপনার এখানে অনেকেই আছেন যারা বলবেন আমি প্যাসিভ পারি, আপনি এটা পারবেন যে রাইস ইজ ইটেন বাই হিম, হি ইটস রাইস, রাইস ইজ ইটেন বাই হিম। আমি যদি বলি এটা করেন তো, হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছে, প্যাসিভ করেন তো, এটা আপনি পারবেন যে অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। এগুলো অনেকে করতে পারে যারা ট্রান্সফরমেটিভ ওয়েতে শিখেছে এবং শেখে এইভাবেই। কিন্তু প্র্যাকটিক্যাল জায়গার কথা বলছি, মনে করেন আপনি বাংলাদেশ থেকে নতুন একটা কান্ট্রিতে গেলেন, ফর এক্সাম্পল আপনি ইংল্যান্ডে, আপনি লন্ডন শহরে আপনি চলে গেছেন। এখন সেখানে যাওয়ার পর দেখেন, যে কোনো কিছু আপনি ভাষা ভাষা ইংলিশ জানেন, ওই দেশের মানুষের সাথে আপনি নেটিভ ইংলিশ স্পিকারদের সঙ্গে কমিউনিকেশন করবেন, ইয়েস নো ভেরি গুড বা যেভাবে হোক, কেউ কিছু বললে আপনি কিন্তু উত্তর দিতে পারেন। বাট একটা নতুন জায়গায় গিয়ে, যেখানে ভাষাটা আপনার অপরিচিত, সেখানে আপনার যখন কোনো একটা জিনিসের প্রয়োজন হবে, কোনো একটা বিষয় সম্পর্কে আপনি ইনফরমেশন চাইবেন বা জানতে চাইবেন, আপনাকে তো একজনের কাছে প্রশ্ন করতে হবে। অর্থাৎ কারেক্ট ওয়েতে প্রশ্ন তৈরি করাটা কিন্তু অনেকটা টাফ হয়ে যায়, অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। বাট এইটা আমরা অনেকে শিখি না। তো আপনি মনে করেন লন্ডন শহরে গিয়ে আপনি মাছ কিনবেন, এখন সুপার শপে না গিয়ে আপনি মাছের বাজার খুঁজতেছেন। এখন ওই দেশের নেটিভস কাউকে আপনি জিজ্ঞাসা করছেন যে এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি, অর ক্যান ইউ প্লিজ টেল মি, আই নিড টু বাই সাম ফিশ, আমার কিছু মাছ কেনা দরকার, আই নিড টু বাই সাম ফিশ, এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আমাকে বলতে পারবেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আমার কিছু মাছ কেনা দরকার, আই নিড টু বাই সাম ফিশ। আমি ফোকাসটা কার উপর দিচ্ছি বোঝেন, মাছের উপর। আমার দরকার কি, মাছ। এখন মাছ কি নিজে নিজে বিক্রি হতে পারে, মাছের বিক্রেতারা বিক্রি করে। এখন আমি যদি বলি কারা মাছ বিক্রি করে, এটা খুব সহজ, যে হু সেলস ফিশ, কারা মাছ বিক্রি করে, হু সেল ফিশ। কিন্তু আমি কি বলছি, আমাকে একটু বলতে পারবেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। আপনি আপনি আপনার একটা অর্গানাইজেশনের জন্য আপনি কিছু ফুল কিনবেন, এখন শহরের একটা মার্কেটে গিয়ে কাউকে জিজ্ঞাসা করছেন যে এখানে ফুল বিক্রি হয় কোথায় এই বাজারে, আই নিড টু বাই সাম ফ্লাওয়ার্স। তো এই যে কথা, বাংলায় আমরা হরহামেশা বলি, আপনি এই বাক্যটা ইংলিশে করেন তো, যে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আমার ইংলিশটা কি হবে, এটা কে বলতে পারবেন, এনিওয়ান? এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আই নিড টু বাই সাম ফিশ। in this market. আর কেউ? Where is the flower by this shop? তাহলে দেখেন পারছেন না, আমরা পারতেছি না। Please tell me fish market. না এরকম না। তো আমরা পারতেছি না, এর মেইন রিজন কি? কারণ এই প্যাসিভের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা আমাদের জানা নেই। প্যাসিভের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আমরা কখনো করিনি। আমরা শুধু কি মনে করি, আই ইট রাইস, হি ড্রাইভস এ কার, হি ড্রস আ পিকচার, হি ইজ সিঙ্গিং আ সং, হি ইজ নট সিঙ্গিং আ সং। এইভাবে আমরা অ্যাক্টিভই প্র্যাকটিস করে যাই সারা জীবন, বাট প্যাসিভ করতে হবে। তো এই বাক্যটা কি বললাম, যে আই নিড টু বাই সাম ফিশ, তো এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, এটা একজন জিজ্ঞাসা করছে। তো এটা ইংলিশে আপনি কিভাবে বলবেন, ওয়ার ইজও বলতে পারেন, আরও বলতে পারেন। তো এখানে আপনার প্লুরাল ফর্মটা ব্যবহার করা ভালো, ওয়ার আর। এই ফিশের, এটা তোমার সাবজেক্ট, এই ফিশেসও বলা যায়, বা বা প্লুরাল ফর্ম এই ফিশও রাখা যায়, ফিশ এটাও একটা প্লুরাল ফর্ম হিসেবে নেওয়া যায়। ওয়ার আর ফিশ
সেল মানে বিক্রি করা, এর পাস্ট পার্টিসিপল সোল্ড। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, অ্যাজ ইউজুয়াল হয়। আমি বাংলাটা কি বলছিলাম, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে অ্যাম, ইজ আর প্লাস ভি3। সো ওয়ার আর ফিশ সোল্ড ইন দিস মার্কেট। সো তাহলে আমার ওইটা ইংলিশটা কি হবে, যে এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি ওয়ার আর ফিশ সোল্ড ইন দিস মার্কেট, আই নিড টু বাই সাম ফিশ। তো এই যে ইংলিশটা আমি লিখলাম, আগে WH word, then auxiliary verb, then subject, then main verb এর past participle. Why are fish sold in this market? Why are fish sold in this market? Could you please tell me? I need to buy some fish. So আপনি যদি এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহারটা না জানেন, এটা যদি আপনার প্র্যাকটিসে না থাকে, এই ধরনের কথা তো আপনার ভাবতেই হবে যখন আপনি ইংলিশে কারোর সাথে কমিউনিকেশন করতে যাবেন, কনভারসেশন করতে যাবেন। আর আপনি বলতে পারবেন না, আপনি পারেন না। এটা কিন্তু আমরা নিজেরাও জানি না যে এই জায়গাটা নিয়ে আমাদের বড় একটা দুর্বলতা আছে। কারণ আপনি যে কোনো জায়গায় ইংলিশের কোর্স করতে যান, যে কোনো কোচিং সেন্টারে যান, সবাই প্যাসিভ ভয়েস আপনাকে পড়াবে, শেখাবে না এরকম না। সবাই জানে যে প্যাসিভ ভয়েস এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু কিভাবে, ওই যে বললাম না, ট্রান্সফরমেটিভ ওয়েতে, যে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বাই মি বসবে, এরকম একটা অ্যাক্টিভ আছে, এটার প্যাসিভ করো। বাট আমি সেইটা বলতে চাচ্ছি না। ইংলিশ আপনারা অনেক জায়গা থেকে শিখতে পারবেন, অ্যাক্টিভ প্যাসিভ। আপনাদের কাছে যে কোনো ইংলিশ বই থাকলে তার ভিতরে আপনি সেটা চ্যাপ্টার পাবেন। ইউটিউবে হাজারটা ক্লাস আপনি সার্চ দিলে আপনি এগুলো পাবেন। কিন্তু এই যে জিনিসটা আমি এখন আপনাকে দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল যে এক্সাম্পল গুলোর কথা বলছি, এইটা কতজন বোঝে, এইটা কতজন নিতে পারে? এই যে ওয়ার আর ফিশ সোল্ড বললাম, এটা কেন বললাম? এখানে সাবজেক্টটা কি, ফিশ। এটা নিষ্ক্রিয়, এটা ইনঅ্যাক্টিভ, মাছ নিজে নিজে বিক্রি হতে পারে না। সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হওয়ার কারণেই মূলত এই স্ট্রাকচারটা হয়েছে। তো এই বিষয়টা কতজন বোঝে? প্যাসিভ তো আমরা শিখি, বাট প্যাসিভের কনসেপ্টটা কি, ব্যাকগ্রাউন্ড, যে প্রিয়র নলেজ, এইটা কতজন নিতে পারে? এইটাই কিন্তু আমরা নিতে পারি না, শিখতে পারি না বলেই সারা জীবন ইংরেজি শিখে যাই, শিখতে থাকি, শেষ নামাতে পারি না। দ্যাট ইজ দ্য রিজন। এই জন্য আমি সবসময় প্র্যাকটিক্যাল জায়গাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি। তো এরপর দেখেন, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা মেইন স্লাইডে আসবো। মনে করেন আমি এখন আমার অফিসে বসে আছি, এই প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো জানা প্রয়োজন। আমি এখন আমার অফিসে বসে আপনাদের ক্লাসটা নিচ্ছি। এখন আমার বাসায় যে বেডরুম, সেটা পরিষ্কার করা দরকার। আমার বাসায় একটা কাজের মেয়ে আছে, ফর এক্সাম্পল তার নাম রহিমা। এখন আমি বাসায় আমার আম্মুকে ফোন দিয়ে বলছি যে আম্মু, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? আমার ঘরটা তো পরিষ্কার করার দরকার ছিল, তো রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? এটা আমি আমার আম্মুকে কল করে বললাম। এটা ইংলিশে কি হবে? এই দেখেন, হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম? হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম? রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম? এখন ওই পাশ থেকে যদি আমার মা উত্তর দেয়, হ্যাঁ, রহিমা ঘরটা পরিষ্কার করেছে, তাহলে ইংলিশ কি হবে, যে রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। দুটোই কিন্তু অ্যাক্টিভের, সাবজেক্ট কিন্তু অ্যাক্টিভ, সাবজেক্ট কে রহিমা, সাবজেক্ট কে রহিমা। তো হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হচ্ছে। কিন্তু দেখেন, এই কথাটা আমি যদি একটু ঘুরায় বলি, আমি একটু রিভার্স করে বলি, মানে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি প্যাসিভের অ্যাকচুয়াল সেন্সটা কি, আগে এটা বোঝেন। আমরা তো এইটাই ধরতে পারি না একটা বাংলা সেন্টেন্স দেখে, যে এটা প্যাসিভ না এটা অ্যাক্টিভ। এইটাই তো অনেকেই ধরতে পারেন না। তো প্যাসিভের সেন্সটা বোঝেন, যে প্যাসিভটা মূলত কি। এই জায়গাটা আমি যদি একটু ঘুরায় বলি এইভাবে, মনে করেন আমার আম্মুকে আমি ফোন দিয়ে বলছি যে আমার রুমটা কি পরিষ্কার করা হয়েছে? মা, আমার রুমটা কি পরিষ্কার করা হয়েছে? এটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? অর্থাৎ এই যে আমি মাকে ফোন করে বললাম যে রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে, কথাটা বোঝেন। এখানে আমার ফোকাসটা বা গুরুত্বটা কার উপর, এই রহিমার উপর না ঘরের উপর? আমি যে মাকে ফোন দিলাম, এটা কি আমি রহিমার খোঁজ নেওয়ার জন্য দিলাম, নাকি ঘরের খোঁজ নেওয়ার জন্য দিলাম? আমার দরকার কোন জিনিসটা, আগে এটা বোঝেন তো। আমার দরকার কিন্তু এই ঘর পরিষ্কার হলো কিনা সেইটা জানা। অর্থাৎ আমার প্রায়োরিটিটা কিন্তু রহিমার উপর না, ঘরের উপর। তো আপনি তাহলে এইটাকে স্কিপ করে যদি ঘরটাকে সাবজেক্টে নিয়ে আসেন, অর্থাৎ আপনি মাকে ফোন দিয়ে কি বলছেন, যে ঘরটাকে পরিষ্কার করা হয়েছে। অর্থাৎ আপনার দরকার আপনার ঘরটা পরিষ্কার হলো কিনা সেইটা জানা। সেটা আপনার মাও করতে পারে, আপনার ভাইও করতে পারে, বোনও করতে পারে, কাজের মেয়েও করতে পারে, যে করে করুক, একজন করলে হলো। আমার জাস্ট এই জিনিসটা জানা দরকার। তখন আপনি ইংলিশে কিভাবে বলবেন? তখন ইংলিশে এরকম হচ্ছে যে হ্যাজ দ্য রুম বিন ক্লিনড? হ্যাজ দ্য রুম বিন ক্লিনড? এখন উত্তরটা যদি হয় হ্যাঁ, যদি আপনাকে বলে যে হ্যাঁ ঘরটা পরিষ্কার করা হয়েছে,
আপনার আম্মু ওই পাশ থেকে বলছে যে হ্যাঁ ঘরটা পরিষ্কার করা হয়েছে, তখন ইংলিশ কি হচ্ছে? দ্য রুম হ্যাজ বিন ক্লিন। তাহলে আমি কি লিখলাম? দেখেন, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। আর হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস V3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। এই বিনটা আমি কখন লিখছি? যখন আমার সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে। রুমের কি হাত পা আছে? রুম কি নিজে নিজে পরিষ্কার হতে পারে? না, কিন্তু রহিমার হাত পা আছে, রহিমা কাজটা করতে পারে। এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। এই অ্যাক্টিভ আর প্যাসিভ ধরা শিখতে হবে। প্রায়োরিটিটা কার উপর দিচ্ছে এটা বুঝতে হবে। যেটা সাবজেক্টে থাকছে সে কি অ্যাকশন দিচ্ছে, সে কি নিজে কোনো কাজ সম্পন্ন করতেছে না করতেছে না, এটা বুঝতে হবে। এবার আমি মেন স্লাইডে আসবো, বাট এতক্ষণ যে আলোচনাগুলো করলাম বা যে কথাগুলো বললাম, আপনারা কি কোনো ধারণা বা কনসেপ্ট পেয়েছেন অ্যাকচুয়ালি প্যাসিভটা মূলত কি বা কোন ধরনের সেন্টেন্স? বুঝতে পারছেন আমি কি বললাম? এবং আহ এই প্যাসিভের প্র্যাকটিক্যাল Yes, sir. ব্যবহারটা জানা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং এটাকে আপনারা এখন একটু অনুধাবন করতে পারছেন যে আমি হয়তো টেন্স জানি, আমি হয়তো অন্যান্য গ্রামার বা স্পোকেন রুলসও জানি, তারপরেও কথা বলতে পারি না। কিন্তু এই যে কথা বলতে পারি না বা লিখতে পারি না, এই জায়গাটায় এই প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না জানাটা অনেক বড় একটা বাধা বা ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। এবং যেটা আমাদের নিজেদের কাছে অস্পষ্ট, আমরা নিজেরাও জানি না যে এই প্যাসিভ সম্পর্কে ভালো ধারণা নেই বলে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এটা কি এখন একটু বুঝতে পারছেন? যেটা আমি প্রথমেই বলছিলাম, এই কথাটা বোঝা যায়? অনুধাবন করতে পারেন? এটা এটা সবাই বুঝবেন না, কারণ এ তো যে আমার ক্লাস আজকে নতুন করতে আসছেন, নতুন দেখতে আসছেন, সে কিভাবে বুঝবেন? যারা ইংরেজিটা সত্যিকার অর্থে শিখতে চান, যারা চর্চার ভিতরে আছেন, যারা চর্চা করেন, তারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। আমার এই ক্লাসগুলো কাদের জন্য বেশি ইফেক্টিভ হয় জানেন? যারা 2বার 3বার বিভিন্ন জায়গা থেকে ক্লাস করে আসছে, কোর্স করে আসছে, তারা বুঝতে পারে যে এই ক্লাসগুলো কতটা ইফেক্টিভ বা কতটা ইম্পর্টেন্ট। যারা প্রথম আসছে তারা তো বুঝবে না। হ্যাঁ, অন্য 2-4 জায়গা থেকে পড়ে আসবেন, তারপর বুঝতে পারবেন হ্যাঁ যে পার্থক্যটা কি, ডিফারেন্স, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স। আচ্ছা, এটা নিয়ে আমি একটা গল্প বলবো একটু পরে। একসাথে 13 জন স্টুডেন্ট ভর্তি হয়েছিল আমার কাছে। তারা বড় একটা টিচারের প্রতিষ্ঠানে ক্লাস করতো, তার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, ফলোয়ার। বাট সেখান থেকে তারা কিছুই শিখতে পারেনি। তো আমি সেটা বলবো পরে, এবং সেটার নামও আমি বলছি, একটু ওয়েট করেন। আগে আমরা এখান থেকে কমপ্লিট করি আমাদের এই বিষয়গুলো। এখানে আমাদের এই অ্যাক্টিভ এবং প্যাসিভের একটা স্ট্রাকচার আছে। দেখেন, এই প্যাসিভ ভয়েস সম্পর্কে যদি আপনি ভালো কনসেপ্ট বা ধারণা আপনি রাখতে চান, প্যাসিভ ভয়েস যদি আপনি ভালোভাবে শিখতে চান, আপনাকে কিন্তু আগে টেন্স জানতে হবে। যে কথাটা আমি প্রথমেই বলছিলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটার সাথে একটা টপিক কানেক্টেড থাকে। আপনার যদি টেন্স ভালোভাবে জানা থাকে, প্যাসিভ জানা সহজ হয়। বাট আপনি টেন্স জানেন না, প্যাসিভ বোঝাটা অনেক কষ্ট হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য বলি যে একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে শিখতে হয়, তাহলে ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি ডেভেলপ করা যায়। তাহলে দেখেন, এই যে কথাগুলো বলছি প্র্যাকটিক্যাল ইউজের কথা, এটা কোনো জায়গায় আপনি পাবেন না ওইভাবে। সবাই স্ট্রাকচার দেখাবে, সলভ করাবে, ট্রান্সফর্ম করাবে, কিন্তু অ্যাকচুয়াল সেন্স বোঝাটা দরকার। তো দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব, ওয়ান প্লাস অবজেক্ট। আমরা এটা একবার একটু দেখি, এরপরে কয়েকটা সেন্টেন্স আমরা প্র্যাকটিক্যালি ট্রান্সলেট করব। দেন আমার ওই মেইন স্লাইডে আসবো। অর্থাৎ আমি কিন্তু আমার 10টা মাস্টার্স ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের একটা ক্লাস আমি এখানে শো করছি। এটা যেহেতু প্যাসিভ রিলেটেড, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এটা যদি আপনারা দেখেন, আপনি বুঝতে পারবেন এইভাবেও প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শেখা যেতে পারে। জাস্ট একটু ধৈর্য ধরেন, একটু টাইম দেন, আমরা এটা শেষ করে ওইখানে এখানে আসবো। ওইটা না দেখে এখানে আসা যায় না, একটা বিষয়কে স্কিপ করে। তো দেখেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ টেন্স কেমন? একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছিল, পাস্ট ইনডিফিনিট হবে, ফিউচার ইনডিফিনিট। এগুলোর প্যাসিভের একটা স্ট্রাকচার আছে, সেটা কি? দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস V3 প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস V3 প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট হচ্ছে উইল বি প্লাস V3 প্লাস অবজেক্ট। অর্থাৎ এই জিনিসটা মূলত কি বা কেমন একটু বোঝেন। আমার প্যাসিভ রিলেটেড সমস্ত বাক্য, সেটা যে টেন্স হোক না কেন, মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ V3। এই V3 মূলত কোথায় বসে? অ্যাক্টিভে, পারফেক্ট টেন্স গুলোতে V3 বসে।
কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। এখন এইখানে কি বলছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি। অ্যাম ইজ আর বসে কোথায়? অ্যাম ইজ আর অ্যাক্টিভে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, অজার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসে। এই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো ইনডিফিনিট টেন্সে চলে আসতেছে, প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে যখন সেন্টেন্সগুলো প্যাসিভে হচ্ছে, প্যাসিভ রিলেটেড হচ্ছে। প্যাসিভ মানে কি? এই স্ট্রাকচারটা কখন বসবে? যখন সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকবে, অর্থাৎ প্যাসিভ। প্যাসিভ মানে কি? সাবজেক্ট কাজ করতে পারে না। যেমন ফুটবল ইজ প্লেইড, এই কথাটার বাংলা কি? যে ফুটবল খেলা হয়। বাট প্র্যাকটিক্যালি জিনিসটা বোঝেন, ফুটবল খেলা হয় মানে কি, এটা কোন প্রসঙ্গে বলা যেতে পারে, এটা কি আমরা বুঝি? মনে করেন আপনি আপনার একটা ফ্রেন্ডের সঙ্গে একটা নতুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে রাস্তার পাশে খুব সুন্দর একটা ফুটবল খেলার মাঠ আপনি দেখতে পেলেন, এবং মাঠটা দেখে বুঝতে পারছেন যে এটা আসলে একটা ফুটবল খেলার মাঠ, বা এই মাঠে ফুটবল খেলা হয়। দুই পাশে দুইটা গোল পোস্ট আছে, বা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আপনার বন্ধুকে আপনি ডেকে বলছেন যে দেখো, লেটস সি, ইটস আ ভেরি বিউটিফুল প্লে গ্রাউন্ড। এটা খুব সুন্দর একটা খেলার মাঠ। কি বললাম? ইটস আ ভেরি বিউটিফুল প্লে গ্রাউন্ড। আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়। আপনি একটু বন্ধুকে বলছেন, আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়। আই থিঙ্ক দ্যাট ফুটবল ইজ প্লেইড অন দিস ফিল্ড। ফুটবল ইজ প্লেইড অন দিস ফিল্ড। আই থিঙ্ক দ্যাট ফুটবল ইজ প্লেইড অন দিস ফিল্ড, মানে এই মাঠে ফুটবল খেলা হয়। মানে ফুটবল নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। ফুটবল কি নিজে নিজে দৌড়াতে পারে? কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়। বাট আমি বাংলাটা কি বললাম? এই মাঠে ফুটবল খেলা হয়। তাহলে ইজ প্লাস প্লেইড, বিকজ সাবজেক্টটা নিষ্ক্রিয়। আমি যদি বলি ছেলেরা ফুটবল খেলছে, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল। কিন্তু আমি যদি বলি এই মাঠে ফুটবল খেলা হচ্ছে, মনে করেন একটা মাঠে খেলা হচ্ছে, এখন অনেক দুইটা দল এসে খেলতেছে, এখন আপনি খেলাটা দেখছেন, উপভোগ করছেন, আপনি ইংলিশে বলছেন যে এই মাঠে ছেলেরা খুব ভালো ফুটবল খেলছে, অর্থাৎ দ্য বয়েজ আর প্লেইং ফুটবল। হ্যাঁ, এটা আপনি বলছেন। কিন্তু যারা খেলছে তাদের মনে করেন আপনি কাউকে চেনেন না। দুইটা দল খেলতেছে, খেলাটা আপনার ভালো লাগতেছে, ভালো স্ট্রাইকার আছে, ভালো পাচিং হচ্ছে, বাট কোনো প্লেয়ারের নামও আপনি জানেন না, কোন দুইটা দল সে দলের নামও আপনি জানেন না। আপনি জাস্ট ম্যাচটাকে এনজয় করছেন, উপভোগ করছেন। এখন আপনি আপনার বন্ধুকে ডেকে বলছেন যে দেখো, খুব ভালো একটা ফুটবল ম্যাচ হচ্ছে, খুব ভালো একটা ফুটবল খেলা হচ্ছে। তখন এটা ইনডিফিনিট না হয় কন্টিনিউয়াসে হয়, যে ফুটবল ইজ বিং প্লেড অন দিস ফিল্ড। A very beautiful football match in this is being played on this field. এইভাবে এই কথাগুলো বলতে হয়। অর্থাৎ তখন আমার সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকে, সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ থাকে, কাজ করতে পারে না। পাস্ট ইনডিফিনিট টেন্সেও সেম, ওয়াজ আর প্লাস ভি থ্রি, ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়েছিল। ফিউচার ইনডিফিনিট টেন্সে ফুটবল উইল বি প্লেড, অর্থাৎ এই উইল বি কোথায় বসে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসে, এবং তারপর ভার্বের সাথে আইএনজি থাকে। কিন্তু এই ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল বি বসবে, প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ভি থ্রি হবে। এটা কখন? এমন কোন সেন্টেন্স যদি থাকে যেগুলো ফিউচার ইনডিফিনিট টেন্সের, বাট সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, সাবজেক্টটা নিষ্ক্রিয়, অর্থাৎ প্যাসিভের সেন্টেন্স যদি আমার হয়। তাহলে কি বললাম? মনে করেন একটা ঘোষণা আসতেছে, আপনার এলাকায় ফুটবল খেলা হবে, মাইকিং করে বেড়াচ্ছে রাস্তা দিয়ে, যে এক বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, আজ বিকাল 3 ঘটিকার সময় এই মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। মাইকে বলে না, দেখছেন না যারা গ্রামে থাকেন? এই দুটো বাক্যই কিন্তু প্যাসিভের। বাট আমরা ইংলিশে করতে পারি? পারি না। কারণ কি? প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার জানি না। ওই যে কি বললাম প্রথমে, যা একটা বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আ গ্রেট ফুটবল ম্যাচ হ্যাজ বিন অ্যারেঞ্জড, আয়োজন করা হয়েছে। কি বললাম? হ্যাজ বিন অ্যারেঞ্জড। আজ বিকাল 4 ঘটিকার সময় এই মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। তাহলে দ্য ফুটবল ম্যাচ উইল বি প্লেড at 4 p.m. in the afternoon today on this field. The football match will be played at 4 p.m. in the afternoon today on this field. এই যে আমি বাংলা একটা কথা ভেবেই ইনস্ট্যান্টলি সেটাকে ইংলিশে বলছি, প্যাসিভ রিলেটেড সেন্টেন্স, এইটা আপনারা কতজন পারেন? বুকে হাত দিয়ে বলতে পারেন কতজন ইনস্ট্যান্টলি সঠিক সাবজেক্ট ভার্ব টাইম ঠিক রেখে এই ধরনের সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করতে পারেন? মূলত এটা আমরা পারি না বলেই ইংলিশে কথা বলতে পারি না। এই জিনিসটা আমাকে বুঝতে হবে আগে। দেখেন, আমার হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার নেই, আমি একটা পার্মানেন্ট জায়গায় আছি। তো আমি যাদেরকে শেখাই, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যদি সে লাস্ট পর্যন্ত থাকে, সে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হবে। এর কোনো ব্যত্যয় নেই, কারণ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে পড়াই। এটা আপনারা যারা ফ্রি ক্লাস গুলো করছেন তারাও জানেন যে কতটা পরিশ্রম করে পড়ায়। যারা এই পর্যন্ত ভর্তি হয়েছেন, যারা পেইড কোর্সে আসছেন, তারা বুঝতে পারবেন যে এটা থেকে আপনি কতটা বেনিফিটেড হচ্ছেন। কারণ এইভাবে প্র্যাকটিক্যালি ভাষা না শিখলে,
প্র্যাকটিক্যাল বিষয়গুলোর সাথে আমি যদি কম্পেয়ার না করি, তাহলে কখনোই ডেভেলপ করতে পারবেন না। গল্পের মাধ্যমে, আনন্দের মাধ্যমে, প্লেজারের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শিখবেন। এই যে জিনিসটা দেখাচ্ছি, এটা মাত্র 7 পেজের একটা ফাইল, মাত্র 7টা পেজ। আমি যদি পড়াই তাকে 7 মিনিটে আমি শেষ করতে পারি, কিন্তু একটা পেজে রেখে দিছি, দেখেন আমার 30 মিনিট চলে যাচ্ছে, আলোচনা শেষ হচ্ছে না। কিন্তু এই জিনিসটা তো আপনার দরকার। আমি যদি শুধু স্ট্রাকচার পড়াই, সাবজেক্ট প্লাস উইল প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট উইল বি প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট, এটা প্যাসিভ। তারপরে আই উইল প্লে ফুটবল, ফুটবল উইল বি প্লেড বাই মি, আই উইল বি প্লে ফুটবল, ফুটবল উইল বি প্লেড বাই মি, এরকম যদি আমি করাই, আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন, কেউ ধরে রাখতে পারে? ধরে রাখতে পারবে? বাট ওই যে একটা বাংলা আমি বলে দিলাম না, যে এক বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, এই টাইমে এই মাঠে ফুটবল খেলা হবে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই ক্লাসটা হয়ে যাবে, আমি মনে করেন ক্লাসটা শেষ করে দিলাম, তারপরেও এই কথাগুলো আপনার কানে বাজবে, যে ওই লোকটা আজকে এই পড়াইছিল, এই শিখাইছিল, এরকম করেও শেখা যায়। আপনার কানে বাজবে, আপনার মনে পড়বে। দ্যাট ইজ দ্য সাইকোলজিক্যাল থিংস। মানুষের এই সাইকোলজিক্যাল যে বিষয়গুলো, এটা ধরা শিখতে হয়, যে একটা স্টুডেন্টের কোন জিনিসটা লাগবে, কোন ওয়েটা ফলো করতে পারলে বা তাকে ধরাই দিতে পারলে সে ল্যাঙ্গুয়েজটা দ্রুত শিখতে পারে। অর্থাৎ আরেকজনের মন বোঝার যে ব্যাপারটা, এইটা আমি বুঝতে পারি। তো দেখেন, তাহলে তিনটা ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি? am is আর প্লাস ভি থ্রি প্রেজেন্ট ইনডিফিনিট, was আর প্লাস ভি থ্রি পাস্ট ইনডিফিনিট, will be প্লাস ভি থ্রি ফিউচার ইনডিফিনিট। am is আর being প্লাস ভি থ্রি, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার সাবজেক্ট প্লাস am is আর প্লাস ভার্বের সঙ্গে ing প্লাস অবজেক্ট, যেমন আই এম প্লেইং ফুটবল। আর এটার প্যাসিভ কি? am is আর থাকবে, এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত হবে, সেটা হচ্ছে being প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। was আর বিং প্লাস ভি থ্রি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। উইল বি বিং প্লাস ভি থ্রি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফুটবল উইল বি বিং প্লেড। আর হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি, হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ, এরপরে বিন বসে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, যেমন আই হ্যাভ প্লেড ফুটবল, এটা অ্যাক্টিভ, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই, ফুটবল হ্যাজ বিন প্লেড, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি। খুবই সহজ, প্যাসিভের যে স্ট্রাকচার গুলো আছে টেন্সের সঙ্গে কম্পেয়ার করে, এটা খুবই সহজ। আমি আবারও বলি, am is আর প্লাস ভি থ্রি প্রেজেন্ট ইনডিফিনিট, was আর প্লাস ভি থ্রি পাস্ট ইনডিফিনিট, will be প্লাস ভি থ্রি ফিউচার ইনডিফিনিট, am is আর being প্লাস ভি থ্রি প্রেজেন্ট কন্টিনিউয়াস, was আর being প্লাস ভি থ্রি পাস্ট কন্টিনিউয়াস, will be being প্লাস ভি থ্রি ফিউচার কন্টিনিউয়াস, have has been প্লাস ভি থ্রি প্রেজেন্ট পারফেক্ট। এগুলো কখন হবে? এমন কোন সেন্টেন্স যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে। এবার দেখেন, সাবজেক্ট প্লাস ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট প্লাস ভি ওয়ান। অর্থাৎ গত ক্লাসে যেটা দেখাইছিলাম আপনাদের মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার, মডাল ভার্বের পর কিন্তু মেইন ভার্ব বেস ফর্মে থাকে, রুট ফর্মে থাকে। কিন্তু যখন প্যাসিভ করা হয়, তখন এই মডালের পরে বি প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, বি প্লাস ভি থ্রি। যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। প্যাসিভ কি? ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে, ফুটবল ক্যান বি প্লেড। অর্থাৎ সাবজেক্টটা নিষ্ক্রিয়, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ। তো এখন আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্র্যাকটিস করব। এইটা করার পর আমি ওই মেইন জায়গাটাতে, মেইন পার্ট যেটা, সেখানে এসে আপনাদেরকে একটু দেখাবো যে নিউজ পেপার রিলেটেড বড় বড় সেন্টেন্স গুলোকে কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারি। খুবই ভালোভাবে দেখেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন। এটা যদি আপনি বুঝতে পারেন, আজকের এই ক্লাসটাতে লাস্ট পর্যন্ত থাকতে পারেন বা ক্লাসটা যদি নিয়ে যেতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন বা আপনার নিজেরই মনে হবে যে আজকের এই ক্লাসের পর থেকে আমার এই প্যাসিভ নিয়ে আর কোনো ধরনের টেনশন বা প্রবলেম ফেস করতে হবে না। জাস্ট এটার উপর কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্র্যাকটিস করতে হয়। প্যাসিভ বলতে মানে ডিরেক্ট প্যাসিভ রিলেটেড যে সেন্টেন্স গুলো থাকে, ওই ট্রান্সফরমেটিভ না, যে বাই মি, বাই হিম, বাই হার, এগুলো হবে এরকম না, হ্যাঁ, ডিরেক্ট প্যাসিভ। আচ্ছা, তো দেখেন, বোঝার চেষ্টা করেন, কোথায় ছিলাম। বলছে বিড়ালটিকে হত্যা করা হয়েছে, এই বাক্যটা আমি যদি এখন ট্রান্সলেট করতে চাই, আমি কিভাবে করবো? এখানে সাবজেক্টটা কি? বিড়াল। বিড়াল কিন্তু নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, বিড়াল কিন্তু কোনো কাজ করতেছে না। কি বলছে? যে বিড়ালকে হত্যা করা হয়েছে। মানেটা কেমন? মনে করেন আপনি একটা, প্র্যাকটিক্যালি বুঝবেন, আপনি একটা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন যে একটা রাস্তার পাশে একটা বিড়াল মরে পড়ে আছে। এখন বিড়ালটা দেখে মনে হচ্ছে যে কেউ একজন এই বিড়ালটাকে মেরে ফেলছে, বাট যে মারছে তাকে তো আর আপনি দেখতে পারছেন না, সে তো আর সেখানে নেই, সে তো চলে গেছে। তাহলে ওখানে আছে কোন জিনিসটা? ওই বিড়ালটা। বিড়ালটা তো মরা, বিড়ালটা তো কোনো কাজ করতেছে না, ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। তখন আপনি এই বাক্যটাকে কিসে বলবেন? প্যাসিভে বলবেন। এখন প্যাসিভে বলার আগে আপনার টেন্স ধরতে হবে, টাইমটা বুঝতে হবে। টাইমটা কি? হয়েছিল, পাস্ট টেন্স,
তাহলে ইংলিশটা আমার কি হবে? দ্য ক্যাট ওয়াজ কিল্ড, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজার প্লাস ভি3, ওয়াজার প্লাস ভি3। তাহলে এটা কি হবে? দ্য ক্যাট ওয়াজ কিল্ড, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, হয়েছিল। পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল। দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম। এটা প্যাসিভ কেন? আগে এইটা বোঝেন যে প্যাসিভ মূলত কোনটা, বা প্যাসিভ কেন হচ্ছে এই বাক্যটা। এটা প্যাসিভ কেন? কারণ পরীক্ষা কি নিজে নিজে শুরু হতে পারে? পরীক্ষার কি হাত পা আছে? পরীক্ষার বোর্ডে যারা থাকে বা এক্সামিনার যারা থাকে তারা এটা করে বা নেয়, কিন্তু আমি কি তাদেরকে চিনি? বা তাদেরকে নাম মেনশন করার কি আমার প্রয়োজন হয়? ভেবে দেখেন তো, হয় না কিন্তু। অর্থাৎ বিষয়টা কি একটু বোঝেন যেটা আমি বলতেছি। অনেকেই বলে না তোমার পরীক্ষা কবে শুরু হবে, তোমার পরীক্ষা কবে শেষ হবে, তোমার কয়টা পরীক্ষা হয়েছে। তাহলে সাবজেক্টটা কি? পরীক্ষা। এখন পরীক্ষা তো আর নিজে নিজে হয় না, এটা তো ইনঅ্যাক্টিভ। তো এই পরীক্ষা নিয়ে যত কথা বলা হয় বা যে বলে, সবই প্যাসিভ। তো এটা, এগুলো যখন ইংলিশে বলতে হয় প্যাসিভ মেনটেন করেই বলতে হবে। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, সাবজেক্ট কি? রেজাল্ট। এখন রেজাল্ট কি নিজে নিজে প্রকাশিত হতে পারে? রেজাল্টের কি হাত পা আছে? ওইটার কন্ট্রোলে যারা থাকে তারা সেটা করে। তাহলে গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, আবার ইংলিশটা কি হবে? আওয়ার রেজাল্ট। আওয়ার, যেহেতু হয়েছে লেখা, পারফেক্ট টেন্স মনে করতে পারেন, বাট গতকাল আছে এজন্য আপনি পাস্ট ইনডিফিনিট টেন্স লিখবেন। আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এইটা আমাকে বুঝতে হবে। দেখেন, আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। এই যে উইল বি প্লাস ভি3, উইল বি প্লাস ভি3, এটা কিসের স্ট্রাকচার? ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। এখন এটা প্যাসিভ কেন হলো? এখানে সাবজেক্টটা কি? রাজু। এই রাজু কিন্তু নিষ্ক্রিয়, রাজু কিন্তু ইনঅ্যাক্টিভ, রাজু কিন্তু কোনো কাজ করতেছে না। কথাটা বোঝেন? রাজু কিছু করবে না, রাজুকে পাঠানো হবে। অর্থাৎ তার বাবা বা তার ভাই তাকে জোর করে পাঠাবে, বা যেভাবে পাঠাক না কেন। অর্থাৎ কাজটা সম্পন্ন কিন্তু অন্য কারো দ্বারা হচ্ছে, যার দ্বারা কাজটা হচ্ছে, যে কাজটা কমপ্লিট করছে, তাকে কিন্তু এখানে মেনশন করা হচ্ছে না। যে জিনিসটা হচ্ছে সেইটাকে মেনশন করা হচ্ছে। তাহলে রাজুকে লন্ডনে পাঠানো আবার হবে আছে, তার মানে এটা ভবিষ্যতের কথা, ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমার এটা ইংলিশে কি হবে? যে রাজু উইল বি সেন্ট, উইল বি প্লাস ভি3, উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসে, তারপর ভার্বের সাথে আইএনজি বসে। কিন্তু এখানে উইল বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল সেন্ট থেকে সেন্ট। তাহলে রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো, রাজুকে লন্ডনে পাঠানো হবে। স- আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। এই যে বাক্যটা দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আমাদেরকে কি বলছে? আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। তাহলে এটা আপনি এভাবে বলতে পারেন যে উই হ্যাভ বিন ইনফর্ম অ্যাবাউট দিস ম্যাটার। অর্থাৎ আমরা কিন্তু কোনো কাজ করতেছি না, বাইরে থেকে কোনো একটা বিষয় কেউ আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ যার দ্বারা কাজটা হয়েছে, যে জানিয়েছে, তাকে তো আমি চিনি না। এই জন্যই হ্যাভ বিন প্লাস ভি3, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিসের? প্যাসিভের স্ট্রাকচার। এটা আমি কেন দিলাম? কথাটা বোঝেন। আমি যদি মনে করেন এই বিনটা আমি এখানে উঠাই দেই, মনে করেন এই বিন নেই, আমি যদি এরকম একটা বাক্য বলি যে উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এই বাক্যটার বাংলা কি জানেন? আমরা বিষয়টি জানিয়েছি। অর্থাৎ তখন সাবজেক্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, সাবজেক্ট কাজ করা শুরু করে দেয়। উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার কি হয়? আমরা বিষয়টি জানিয়েছি। কিন্তু আমার বাক্যটা কি? আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ এই যে উই, এই যে আমরা, আমরা কিছু করতেছি না, আমাদেরকে বাইরে থেকে কেউ কোনো একটা বিষয় জানিয়েছে। এই জন্য ভিতরে বিনটা লিখলাম। লিখলে কি হচ্ছে? এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ হয়ে যাচ্ছে। এটাকে আরো একভাবে লেখা যায় যে দ্য ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড আস, এভাবেও বলা যায়। দ্য ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড আস, এই বিষয়টা আমাকে জানানো হয়েছে, এরকম। তো 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্স যখন ট্রান্সলেট করতে হয়, সেন্টেন্স বা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট থাকে। অনেকেই 16 ডিসেম্বরটাই সাবজেক্ট দেয়, 16 ডিসেম্বর ইজ অবজার্ভ এরকম বলে, বা কত ভাবে তারা বলে থাকে। বাট এটা তো একটা টাইম, এটাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। এখানে মেইন সাবজেক্ট হচ্ছে কি পালন করা হয়, কোন জিনিসটাকে পালন করা হয়? বিজয় দিবস। তাহলে এইটা আমার সাবজেক্ট, ভিক্টরি ডে। এরপর কি? ইজ প্লাস ভি3, অ্যাজ ইউজুয়াল, যেহেতু এটা হয় প্রতি বছর হয়। তো ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর, ডে অর ডেট এর আগে অন প্রিপোজিশন বসে। সো ভিক্টরি ডে ইজ অবজার্ভড অন 16 ডিসেম্বর, এটা কোন টেন্স বলেন তো?
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি। অ্যাক্টিভে কি হয় সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। আমাদের গ্রামে প্রতি বছর বই মেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে, তো এটা ওই রকম। এখানে ওই অনেকে আমাদের গ্রামটা শুরুতে নিয়ে ফেলে যে আওয়ার ভিলেজ, বাট না, এটা কিন্তু অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হতে পারে না, এটা একটা জায়গা। একটা বাক্যের সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়, ব্যক্তি বা বস্তু হয়, অ্যাডভার্ব কখনো হয় না। আমি যদি বলি আজ বৃষ্টি হচ্ছে, অনেকে বলে টুডে ইজ রেইনিং। আমি যদি বলি এখন 10টা বাজে, অনেকে বলে নাও ইজ 10 p.m। এই নাও, টুডে, এগুলো সব অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। এগুলো সেন্টেন্সের শুরুতে নেওয়া যায় না। অর্থাৎ বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং, ইটের ব্যবহার করতে হয়, ইট সাবজেক্ট হিসেবে আনতে হয়। এই বিষয়গুলো অনেকে বোঝে না। তো এখানে আমাদের গ্রাম আছে শুরুতে এটাই দিয়ে ফেলে, বাট না, এখানে মেইন সাবজেক্ট হচ্ছে বই মেলা। অর্থাৎ বুক ফেয়ার ইজ হেল্ড, বুক ফেয়ার ইজ অ্যারেঞ্জড ইন আওয়ার ভিলেজ এভরি ইয়ার ইন ফেব্রুয়ারি। সো এইভাবে এই কথাগুলো বলা শিখতে হবে। তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, এই যে বাক্যটা, আপনারা যে কেউ একজন বলতে পারবেন এই বাক্যটা আমার ইংলিশে কি হবে? তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। এটা প্রেজেন্ট পারফেক্টও লেখা যাবে, পাস্ট ইনডিফিনিটেও লেখা যাবে। কে বলতে পারবেন এটা ইংলিশে কি হবে? So they haven't been invited থ্যাংক ইউ, them. এক্সেলেন্ট। তো তাহলে বোঝার চেষ্টা করেন, এই ধরনের সেন্টেন্স বাংলায় আমাদের হরহামেশা বলার প্রয়োজন হয় না, আমরা বলি না। মনে করেন আপনার একটা মেয়ের বিয়ে দিচ্ছেন, এখন বিয়েতে আপনার কিছু কাছে রিলেটিভ বা আত্মীয় স্বজনদের আপনি দাওয়াত করেননি, এখন সেই কথাটা বলছেন যে তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। দে হ্যাভ নট বিন ইনভাইটেড, এটা প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিটিভ যদি বলেন তাহলে দে ওয়ার নট ইনভাইটেড, এরকম হয়। আমি গতকাল একটা সেন্টেন্স দেখাইছিলাম যখন শুড ভার্বের ব্যবহার করেছিলাম, কারো মনে আছে কিনা? যে আপনার মেয়ের বিয়ে দিছেন, তা আপনার কাছে কিছু রিলেটিভদের আপনি দাওয়াত দেননি, এখন তারা আপনাকে গালাগালি করছে। এখন আপনি এই কথাটা বলছেন যে ওদেরকে তো দাওয়াত দেওয়া হয়নি, আমার মেয়ের বিয়েতে ওদেরকে দাওয়াত দেওয়া উচিত ছিল। এই কথাটা আমি ইংলিশে কিভাবে বলবো? এগুলো ওই প্যাসিভ, ওদেরকে দাওয়াত দেওয়া উচিত ছিল, অর্থাৎ দে শুড হ্যাভ বিন, হ্যাভ বিন, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সিরিমনি। কি বললাম? দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সিরিমনি। অর্থাৎ শুড হ্যাভ বিন প্লাস ভি থ্রি, এটা হচ্ছে শুডের প্যাসিভের স্ট্রাকচার, পারফেক্ট সেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এটা বলছিলাম, কারো মনে আছে এটা? গতকাল দেখাইছিলাম। হ্যাঁ, ছিলেন কেউ এই জায়গাটাতে যখন আলোচনা করছিলাম যে শুড ভার্বকে আমরা কতভাবে ব্যবহার করতে Yes, পারি? sir. তাহলে বুঝতে পারছেন এখন যে এই প্যাসিভের গুরুত্ব কতটা? আগে একবার বলেন, আলটিমেটলি কি এখন অন্তত একটা ধারণা পেয়েছেন যে প্যাসিভ কতটা ইম্পর্টেন্ট? এই যে বাক্যগুলো কতটা প্র্যাকটিক্যাল বাক্য, এই যে বাক্যগুলো আমরা হর হামেশা আমাদের বাংলা কনভারসেশনে ব্যবহার করি না, বাট আপনি যে কোনো একটা এখান থেকে নিয়ে আপনি ইংলিশে করতে যান না, দেখবেন আপনি একটা না একটা জায়গায় প্রবলেম ফেস করবেন, একটা না একটা জায়গায় প্রবলেম ফেস করবেন। আপনি সাবজেক্ট নিয়ে ভার্ব সঠিকভাবে অর্গানাইজ করতে পারবেন না, সাবজেক্টই আপনি খুঁজে পাবেন না। কারণ কি? কারণ আমাদের এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহারটা ভালোভাবে জানা নেই। এই যে আগামীকাল তার জন্মদিন পালন করা হবে, আমাকে খেতে দেওয়া হয়নি, বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে, করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন কমে যাচ্ছে, আমাদের মাঠে গতকাল কনসার্ট হচ্ছিল, তাদেরকে প্রচুর মারা হয়েছে। এই যে বাক্যগুলো, এই ধরনের বাক্য আমরা বলি বাংলায়, বাট আপনি ইংলিশে যে কোনো একটা বাক্য করতে যান, এই যে তাদেরকে মারা হয়েছে করতে যান, আপনি পারবেন না, বিভিন্নভাবে কনফিউশন ফেস করবেন। অনেকে হয়তো ভেবেচিন্তে পারবে, কিন্তু এটা পারলে হবে না। আমি কি বলছিলাম গতকাল, কারো মনে আছে? আমরা অনেকেই মনে করি যে এই জিনিসটা আমাকে দেখাচ্ছে, এটা তো আমি পারি, কিন্তু না, আমার মুখের উপর আনতে হবে। মুখের উপর আনতে হবে মানে কি? ইনস্ট্যান্ট একটা কনভারসেশনে আমি সেটাকে অ্যাপ্লাই করতে পারছি কিনা, এটা দেখতে হবে। তো আমাকে এখন বলেন, এতক্ষণ তো আপনারা ক্লাস করছেন, 1 ঘন্টাও হয়ে গেছে, এখন কি অ্যাটলিস্ট একটা ধারণা পেয়েছেন এই প্যাসিভ সম্পর্কে? বা বুঝতে পারছেন এই প্যাসিভ কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, বা আসলে আমাদের লাগে কিনা? বা ওই ট্রান্সফরমেটিভ ওয়েতে, অর্থাৎ ওই বাই মি বাই হিম ওই ব্যবহারের থেকে এই প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানাটাই দরকার। বা এই ডিরেক্ট প্যাসিভের ব্যবহার আমরা শিখতে পারিনি বলেই আমাদের বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস হয়। এবং এই প্যাসিভ ভয়েস সত্যিকার অর্থেই ইংলিশে কথা বলতে গেলে বা ফ্রি হ্যান্ডে লিখতে গেলে অনেক বড় একটা ব্যারিয়ার বা বাধা হয়ে দাঁড়ায়। এটা অনেক বড় একটা জায়গা দখল করে আছে এই ল্যাঙ্গুয়েজের। এবং আপনাদের কি মনে হয়, আমার যদি এই প্যাসিভ সম্পর্কে ভালো একটা ধারণা বা কনসেপ্ট থাকে, আমি একটু হলেও ইংলিশ স্পিকিং করতে গেলে বা লিখতে গেলে বেশি কনফিডেন্ট পাবো, যদি আমি এটার এইভাবে প্র্যাকটিক্যাল ব্যবহারটা শিখতে পারি? মনে হয় আমার কথাগুলো? বলেন তো, বা যেটা Yes, দেখাচ্ছে। sir. Yes, sir. অবশ্যই 100%.
এটা হয়তো সবাই বুঝবেন না, আর আমার একটা প্রশ্ন। যারা প্র্যাকটিস করেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারা বুঝবেন। যারা বিভিন্ন টপিক পড়েন, প্র্যাকটিস করেন, তারপরেও মনে করেন যে আমি এখানে পড়ছি, এটা পড়ছি, এটা জানি, ওটা জানি, তারপরেও কেন হচ্ছে না, কেন পারছি না, তারা বুঝতে পারছেন এখন যে এটা কত বড় একটা জায়গা নিয়ে আছে। আচ্ছা, এবার আমি একটু আমার ওই যে বলছিলাম যে আমার পেইড কোর্সের 12টা মাস্টার্স রাইটিং ক্লাসের একটা ক্লাস, যেটা আমি এখন আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি বা দেখাতে যাচ্ছি, এই প্যাসিভ রিলেটেডই, এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, তো এখানে কি বলছি, কোশ্চেন আমি নিব, একটু ওয়েট করেন, আমাকে একটু সময় দেন, আমি কথা বলবো, আপনাদের প্রশ্ন নিব, সমস্যা নাই। আগে আমরা এটা একটু শেষ করি, খুব বেশি সময় নিব না। দেখেন, ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ, এই প্যাসিভের সব থেকে বেশি ব্যবহার হয় রাইটিং এ, বাট স্পিকিং এও অনেক বেশি ব্যবহার করা যায় যদি আপনি জানেন ব্যবহার। এটা মানুষ করে না কারণ তারা জানে না তাই করে না, কিন্তু এটা জানা থাকলে খুবই ফ্লুয়েন্টলি কথা বলা যায়। এটা আমি মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র ইত্যাদি যে কোনো ধরনের রিটেন ইংলিশের অধিকাংশ প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকেই বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, দেখেন এই কথাটা বোঝেন, যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকে বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকেন, কিন্তু বাস্তবে বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার তুলনামূলক বেশি। আমরা অনেকেই আছি না, মনে করেন আমি একটা কথা ইংলিশে বলতে চাচ্ছি, আমি বাংলায় ভেবে যখন ইংলিশে বলতে যাচ্ছি আমি সঠিকভাবে টেন্স সাজাতে পারছি না, এই জন্য আমি ওই ওই একটা কথা প্রকাশ করার জন্য ঘুরাই ফিরাই বিভিন্ন ভাবে বিভিন্ন সেন্টেন্সে ওই কথাটাকে আমি দাঁড় করাচ্ছি, মানে আরেকজনকে আমি বোঝাতে চাচ্ছি। এরকম অনেকের হয় দেখবেন স্পিকিং করার ক্ষেত্রে। এইটা তখনই সম্ভব হয় ডিরেক্টলি বলা, যখন আপনার এই প্যাসিভ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে। এটা হয় কিনা মিলাই দেখবেন একবার এই প্যাসিভ শিখে। হ্যাঁ, আমরা অনেকেই আছি যে একটা কথা আমি বলতে চাচ্ছি, এটা খুব সহজে বলা যায়, কিন্তু এটা আমি সঠিকভাবে প্রকাশ করতে পারছি না বলে বিভিন্ন জায়গা থেকে ঘুরাই ফিরাই এনে অনেক সেন্টেন্স মিলে একটা কথা আমি বলতেছি। তো দেখেন, যেটা বলছি যে যে সেন্টেন্সের সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাইয়ের ব্যবহার হয় না। যেমন রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, ইংলিশটা কি, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। এখানে কে রিপোর্ট তৈরি করেছে তার উল্লেখ নেই, এজন্য বাইয়ের ব্যবহার হয়নি। এবার দেখেন, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। লক্ষ্য করুন, বাক্যের প্রথম অংশে কে তৈরি করেছে তার উল্লেখ নেই, আর দ্বিতীয় অংশে ম্যানেজার দ্বারা অনুমোদিত হয়েছে, অর্থাৎ ম্যানেজার রয়েছে বলে এখানে বাইয়ের ব্যবহার হয়েছে। কিন্তু প্র্যাকটিক্যাল প্যাসিভে বাই ছাড়াই আমার সেন্টেন্স গুলো অ্যানালাইসিস করতে হয়, ডিরেক্টলি ইউজ করতে হয়। যেমন এই যে বাক্যটা, এই জায়গাটাতে একটু আপনারা মনোযোগ দেন। এই বাক্যটা আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, কিভাবে করবেন একটু ভাবেন তো, আপনি পারেন কিনা। অনেকেই মনে করে কি একটা সেন্টেন্স বা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, বা এখানে সাবজেক্ট ভার্ব সঠিকভাবে বসান্ত। বাক্যটা কি আছে দেখেন, এগুলো নিউজ পেপার রিলেটেড বাক্য, যেগুলো বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্টে এসে থাকে আর কি। তো বাক্যটা হচ্ছে, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এটা আপনার ইংলিশে ট্রান্সলেট করতে হবে। অনেকেই আছে ভালো ইংলিশ জানে, তারপরে এগুলো পারে না, ওই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের অভাবে, জাস্ট ফর ল্যাকিং অফ প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। এখন এটা আপনি ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবেন? এখানে স্বাধীনতা দিবস সাবজেক্ট, অনেকে এটা দিবে কারণ শুরুতে আছে। অনেকে মনে করে একটা সেন্টেন্স বা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, কিন্তু না, এই ধরনের সেন্টেন্স গুলো খুব সহজে ট্রান্সলেট করা যায়। এই ক্লাসটিতে যদি আপনি লাস্ট পর্যন্ত থাকেন, আপনার আজকের পর থেকে আমি এতটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি, যদি আপনি কনসেন্ট্রেশন দিতে পারেন, ট্রান্সলেশন নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। মনে রাখবেন, বাংলা বাক্যে, যে কোনো বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। কি বললাম, 1 নম্বর একটা পয়েন্ট বলছি, লিখে রাখেন রাইটিং ডেভেলপ করার জন্য। বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশ বাক্যে ভার্ব সাবজেক্টের পরে থাকে। ইংলিশ বাক্যে ভার্ব কোথায় থাকে বললাম, সাবজেক্টের পরে থাকে। এইখানে ভার্ব কোনটা জানেন, এই দেওয়া হচ্ছিল কথাটা ভার্ব, বাট যখন আমি এটাকে ইংলিশে ট্রান্সলেট করব, এই দেওয়া হচ্ছিল সাবজেক্টের পরে আনবো। এখন এই সাবজেক্ট কিভাবে পাবেন? এই স্বাধীনতা দিবস কিন্তু কোনো সাবজেক্ট না। দেখেন, এই প্যাসিভ রিলেটেড বাক্যগুলোতে সাবজেক্ট বের করার জন্য আপনার ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করতে হবে। যে কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে হোয়াট এবং হুম, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। প্যাসিভ রিলেটেড বাক্যগুলোতে মূলত এই অবজেক্টটাই হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট বা বস্তুবাচক, যেটা হোয়াট দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়,
আর একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক, যেটা হুম দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়। অর্থাৎ এই যে দেওয়া হচ্ছিল, এইটাকে আপনি প্রশ্ন করেন, একটা বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। এখন আপনি প্রশ্ন করেন যে কাকে দেওয়া হচ্ছিল, হুম, প্রধানমন্ত্রীকে। কি দেওয়া হচ্ছিল, হোয়াট, গার্ড অফ অনার। অর্থাৎ এই বাক্যে দুটো অবজেক্টই আছে, ডাইরেক্টও আছে, ইনডাইরেক্টও আছে। তো যদি দুটো থাকে তাহলে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। কি বললাম, দুটো যদি থাকে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। অর্থাৎ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে প্রধানমন্ত্রী, দা প্রাইম মিনিস্টার। দ্য প্রাইম মিনিস্টার, দ্যাট ইজ এ সাবজেক্ট। এইবার আপনি কি বসাবেন, ভার্ব বসাবেন। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। বাট আমি যে ভার্বটা বসাবো সেটা কিন্তু টাইম মেনটেন করে বসাতে হবে। অর্থাৎ বাংলা বাক্য দেখে আমরা সঠিক টাইমটা আইডেন্টিফাই করতে পারছি কিনা, এই দেওয়া হচ্ছিল তা কোন টেন্সের বাক্য, কোন টেন্স এটা দেওয়া হচ্ছিল দেখে বুঝতে হবে। হচ্ছিল, যাচ্ছিল, চলছিল, অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি, ওয়াজ ওয়্যার বিং প্লাস ভি3। এইটা যে ধরতে পারবে, এইটা যে সঠিক ফর্মে বসাতে পারবে, তার বাক্য কারেক্ট। আর এই জায়গায় যে ভুল করবে, অর্থাৎ ভার্বের ফর্ম ব্যবহার করতে গেলে যে ভুল করবে, তার সম্পূর্ণ সেন্টেন্সই ভুল হয়ে যায়। ভুলটা মূলত হলে এখানেই হয়। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং, এবার দেওয়া ইংরেজি গিভ, এর পাস্ট পার্টিসিপল গিভেন। এই যে দেওয়া হচ্ছিল কথাটাকে আমি কি লিখলাম, ওয়াজ বিং গিভেন। এইটা যে কারেক্ট করে লিখতে পারে তার বাক্য কারেক্ট হয়। আর এই জায়গায় যে ভুল করে, যে টেন্স ধরতে পারে না, ধরতে পারলেও ভার্বের ফর্ম বসাতে পারে না, তার সম্পূর্ণ বাক্যই ভুল হয়ে যায়। এরপরে যদি আপনি কোথাও ভুল করেন, ওই ভুলটা কিন্তু মেজর কোনো মিস্টেক হয় না, কারণ দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন এইটুকু বলা মানে সেন্টেন্স অলরেডি একটা মিনিং দিয়ে দিচ্ছে। এরপর আপনি যাই বলেন না কেন সবকিছুই বোঝা যাবে। বাট এই ভার্বের এই ফর্মের জায়গাটা যদি ভুল করেন, সম্পূর্ণ সেন্টেন্স ভুল হয়ে যাবে। তো এবার কি বসাবেন, যে কি দেওয়া হচ্ছিল, মনে রাখবেন সাবজেক্ট আর ভার্ব বসানোর পর যখন কোনো বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করবেন, লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন। সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবেন যখন কোনো বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করবেন। অর্থাৎ এই প্রধানমন্ত্রী আমার লেখা শেষ, দেওয়া হচ্ছিল এটাও শেষ, বাকি আছে কোনটা, স্বাধীনতা দিবস উপলক্ষে গার্ড অফ অনার। তা আগে বসাবেন এই গার্ড অফ অনার, অর্থাৎ ফ্রেজ ধরে ধরে এগোতে হবে, তারপর বসাবেন উপলক্ষে, তারপর বসাবেন স্বাধীনতা দিবস। এইভাবে লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবেন। যেমন দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার। এবার কি বলছে, যে স্বাধীনতা দিবস উপলক্ষে, অন দ্য অকেশন, অকেশন মানে কি, উপলক্ষ, অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। তাহলে টোটাল বাক্যটা ইংলিশে কি দাঁড়ালো, যে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। এই যে ওয়াজ বিং গিভেন, এটা কেন লিখলাম, আমার সাবজেক্টটা নিষ্ক্রিয়, সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ। অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী, এটা জাস্ট পুতুলের মতো দাঁড়ানো, এটা কোনো কাজ করতেছে না, এটা ইনঅ্যাক্টিভ। এই মানুষটাকে গার্ড অফ অনার দিচ্ছে, সেটা পুলিশে দিতে পারে, সেনাবাহিনীতে দিতে পারে। কিন্তু যদি এটা অ্যাক্টিভ থাকতো, যেমন আমি যদি বলতাম দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ গিভিং গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে, তাহলে এইটা কি দাঁড়ালো, পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ। অর্থাৎ এখানে সাবজেক্টটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এইটার বাক্য অর্থটা এরকম হয় যে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে গার্ড অফ অনার দিচ্ছিল, অর্থাৎ প্রধানমন্ত্রী এরকম করে স্যালুট দিচ্ছিল, প্রধানমন্ত্রী নিজে কাজ করতেছিল। বাট বাংলাটা কি, প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, তার মানে এটা প্যাসিভ, তার মানে প্রধানমন্ত্রী ইনঅ্যাক্টিভ। তখন আমি ওয়াজ গিভিং না বলে কি বলছি, ওয়াজ বিং গিভেন। এটা পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। কেউ কি বুঝতে পারছেন আমি কি বললাম, বোঝা যায় আমার কথাটা? এই যে একটা পার্টিকুলার সেন্টেন্সকে কতটা কতটা টাইম নিয়ে, হুম, একটা পার্টিকুলার সেন্টেন্সকে কতটা টাইম নিয়ে, কতটা ডিটেলসে আমি আপনাকে বোঝাচ্ছি। আপনি ইউটিউবে একটা চ্যানেল সার্চ দিয়ে এরকম ভাবে ডিটেলসে আপনি যদি কোনো ক্লাস পান, আপনি আমাকে দেখাবেন তো। কারণ এই অ্যানালাইসিসটা দরকার যদি আপনি সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজ শিখতে চান। আর ওই ছোট ছোট রুলস আর স্ট্রাকচার প্র্যাকটিস করে কখনো ইংরেজি ভাষা শেখা যায় না। যে ইংরেজিতে আপনি খুবই দূর এক্সপার্ট হয়ে যাবেন, এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ ইট, টেক ইট, হ্যাঁ, বা এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, আমি একটা করলাম, বাকিগুলো আপনি কমেন্টে জানান। হ্যাঁ, এইভাবে ভাষা শেখা যায় না। ভাষা শিখতে গেলে অরিজিনটা বুঝতে হবে, প্র্যাকটিক্যাল জায়গাটায় আসতে হবে। আর ওই আই ইট রাইস, হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, এই ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিস করেও কখনো
প্রফেশনাল হওয়া যায় না। প্রফেশনালিজমটা আলাদা। তার জন্য একটু হলেও আপনাকে পরিশ্রম করতে হবে, এই জায়গায় আসতে হবে, একটা গাইডলাইনের ভিতর থেকে, মেন্টরের অধীনে থেকে ইন ডিটেলসে বোঝার চেষ্টা করতে হবে। তাহলেই আপনি এই ল্যাঙ্গুয়েজটাকে একটা সম্পদ হিসাবে নিতে পারবেন, একটা অ্যাসেট আপনার সম্পদ হয়ে থাকবে। যখন আপনি নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন, আপনার নেক্সট জেনারেশনকে আপনি এটা শেখাতে পারবেন। ভাষা ভাষা শিখলে আপনি নিজেও পারবেন না, সময় চলে যাবে, মাস দিন বছর যেতে থাকবে, আপনিও শিখতেই থাকবেন, ওই শেখা কোনোদিন শেষ নামবে না। আসেন এটাকে ট্রান্সলেট করি। দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কিভাবে করবেন? দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আগে ভার্বের কাছে আসবেন। প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। কি বললাম? ভার্ব লাস্টে থাকে। এই নেওয়া হচ্ছে না কথাটা ভার্ব। এইটাকে এবার আপনি প্রশ্ন করবেন হোয়াট এবং হুম দিয়ে। কি নেওয়া হচ্ছে না, কাকে নেওয়া হচ্ছে না, কি, কোন জিনিসটা? কোনো কার্যকর পদক্ষেপ একসাথে ধরতে হয়। ফ্রেজ, ফ্রেজ এবং ক্লজের ব্যবহার আমি আপনাদের শেখাবো। তো একসাথে ধরা শিখতে হয়। তো কোনো কার্যকর পদক্ষেপ, এটা ইংলিশে এনি বলা যায় বা নো বলা যায়। নো ইফেক্টিভ স্টেপস, দ্যাট ইজ দ্য সাবজেক্ট। এখানে কিন্তু বাংলাদেশও সাবজেক্ট না, দুর্নীতি বন্ধ এগুলো সাবজেক্ট না। কোন জিনিসটা নেওয়া হচ্ছে না, এই পদক্ষেপ, অর্থাৎ কোনো কার্যকর পদক্ষেপ একসাথে। তো নো ইফেক্টিভ স্টেপস, এবার নেওয়া হচ্ছে না, এটা কোন টেন্স? টেন্স ধরতে হবে। হচ্ছে, হচ্ছে না, চলছে, যাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি? অ্যাম, ইজ, আর, বিং প্লাস ভি3। সাবজেক্টটা প্লুরাল কিন্তু, স্টেপস। হ্যাঁ, পদক্ষেপ অনেকগুলো হতে পারে। সো নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন। আর বিং টেকেন, টেক মানে নেওয়া, এর পাস্ট পার্টিসিপল টেকেন। এই হচ্ছে সাবজেক্টের ভার্ব। এইটুকু যারা কারেক্ট করতে পারবেন তাদের সেন্টেন্সটা কারেক্ট হয়। আর এখানে যদি ভুল হয় সম্পূর্ণ বাক্যই ভুল হয়ে যায়। এইবার কি করবেন বলছি? সাবজেক্ট আর ভার্ব লেখার পর, এটা কিন্তু মেইন অংশ, এটা লেখার পর লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবেন। এখানে বাকি আছে কি কি? দুর্নীতি বন্ধে বাংলাদেশে, আগে বাংলাদেশ, তো দেশের আগে প্রেপোজিশনে ব্যবহার করতে হবে ইন বাংলাদেশ। আমার 7th ফ্রি ক্লাসে প্রেপোজিশনের উপর ডিটেলস ক্লাস আছে, ইন বাংলাদেশ। এবার বন্ধ, বন্ধ ইংরেজি কি জানেন? স্টপ বা ক্লোজ। বাট এই যে বন্ধে, এই যে একার আছে না, এই একার থাকার কারণে আমার এখানে একটা ইনফিনিটিভের ব্যবহার করতে হয়। এই টু প্লাস ভি অন, এই দেখেন, টু স্টপ, টু স্টপ, বন্ধে, বন্ধ করতে। এই দেখেন, ডু মানে করা, টু ডু মানে করতে, রাইট মানে লেখা, টু রাইট মানে লিখতে। হ্যাঁ, সো এরকম ভাবে স্টপ মানে বন্ধ করা, টু স্টপ মানে বন্ধ করতে। এই জিনিসটা আমাকে একটু বুঝতে হয়। এটাকে বলে ইনফিনিটিভ, টু প্লাস ভি অন, নন ফাইনাইট ভার্ব। এরপর কি? দুর্নীতি। তাহলে টোটাল বাক্যটা কি দাঁড়ালো? নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন। নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ। দেখেন, এখানে নো দিয়েছি বলে এই বাক্যটা অলরেডি নেগেটিভ হয়ে গেছে, এই জন্য আমার এখানে আর নট দেইনি। কিন্তু এইখানে আপনি যদি এনি বসাতেন, এনি ইফেক্টিভ স্টেপস, তখন এখানে আরেন্ট অর্থাৎ আর নট বসাতে হতো। আরেন্ট বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। বাট নো দিলে ওই বাক্যটা এমনিতেই নেগেটিভ হয়ে যায়, এই আর এর সাথে নট বসানো লাগে না। বাট এনি দিলে আপনি এখানে নট বসাতে পারেন। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। এবার আসেন আরেকটা বাক্য একটু দেখি। গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। তাহলে বাংলা দেখে আগে টেন্স ধরেন, রপ্তানি হতে থাকবে, এটা হচ্ছে আমার ভার্ব। তাহলে হতে থাকবে বা চলতে থাকবে, এটা কোন টেন্সের ভিতর যায় বলেন তো? হতে থাকবে, চলতে থাকবে, যেতে থাকবে, কোন টেন্স? Future, future, Simple present, simple future. ফিউচার সিম্পল না, future, এটা ফিউচার কন্টিনিউয়াস। সিম্পল ফিউচার হলে এরকম হতো যে রপ্তানি হবে, এটা হতে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস বলে। এই যে যে বললেন সিম্পল ফিউচার, তাহলে সে যখন এটা ট্রান্সলেট করতে যাবেন আপনি সিম্পল ফিউচারের স্ট্রাকচার লিখবেন, আপনার ভুল হয়ে যাবে। এই জন্য বলি যে এই ভার্ব যে ধরতে পারে, এটা যে আইডেন্টিফাই করতে পারে এবং এই ভার্বের ফর্ম সঠিক টেন্স অনুযায়ী যে বসাতে পারে, ও বাক্য কারেক্ট হয়ে যায়। আর ভুল হলে মানুষের ওইখানেই হয়। আর ওইটা যে ভুল করে তার সম্পূর্ণ সেন্টেন্সই ভুল হয়। তাহলে সাবজেক্টটা কি? কি রপ্তানি হবে, কোন জিনিস? গার্মেন্টস এর পণ্যগুলো, একসাথে হবে ফ্রেজ। হ্যাঁ, তাহলে দ্য গুডস বা দ্য প্রোডাক্টস, দ্য গুডস অফ গার্মেন্টস। এবার কি? ভার্ব। সাবজেক্ট এবার ভার্ব বসবে, তাহলে উইল বি বিং, উইল বি বিং, এটা ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার। এবার রপ্তানি ইংরেজি এক্সপোর্ট, তাহলে এক্সপোর্টেড। এই হচ্ছে আমার সাবজেক্ট আর ভার্ব। এইটুকু যে সঠিকভাবে লিখতে পারে, এইটুকু ফাংশন যে বোঝে, সে
সেন্টেন্স তৈরি করতে পারবে, বাট এইখানে যার ভুল হয় সে পারে না। দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড, এবার কি দুটো শব্দ বাকি আছে, বসাই দিলাম ইন অ্যাব্রোড রেগুলারলি, লাস্টের দিকে ফার্স্টের দিকে আসবে। দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রড রেগুলারলি, গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। দেখেন এখানে অনেক বড় একটা বাক্য আছে, আপনি এটা ট্রান্সলেট করেন তো। এই ধরনের বাক্য দেখলে অনেকে গায়ে জ্বর চলে আসে, ভাববে কি যে কিভাবে করব, কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটার পর কোনটা বসাবো, আমি তো কারেক্ট অর্ডার মেনটেন করতে পারবো না। দেখেন অনেক বড় একটা বাক্য, বাট ওই সেম স্ট্র্যাটেজি ফলো করে খুব সহজে এগুলোকে ট্রান্সলেট করা যায়। কি লেখা আছে, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। লাগে টেন্সটা ধরেন, কোন টেন্স এটা, হয়েছে, গিয়েছে, থেকেছে, দিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার কি নির্বাচিত করা হয়েছে, সভাপতি, কাকে, তারিক মাহমুদকে। আমার কিন্তু এখানে দুটো অবজেক্টই আছে, বাট যদি দুটো থাকে আমি কি বলছিলাম, ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়, অর্থাৎ সাবজেক্টটা ওই তারিক মাহমুদ রাখেন, তাহলে একসাথে আপনি লিখে ফেলেন বিশিষ্ট ইংরেজি কি, renowned, prominent, eminent, famous, whatever you can use. So, renowned IT professional তারিক মাহমুদ, renowned IT professional তারিক মাহমুদ, সাবজেক্ট শেষ, এবার ভার্ব বসাবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি3, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ বিন। এবার নির্বাচিত, ইলেক্ট, সিলেক্ট বা ইলেক্ট, ইউ ক্যান সে দ্যাট, ভোটের মাধ্যমে হলে ইলেক্ট, সিলেকশনের মাধ্যমে হলে সিলেক্ট, যেটাই বলেন না কেন, so এটা লিখলাম। সো কি বলছি, যে রেনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড, এই দুটো পার্টের অর্থ কি, যে বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে নির্বাচিত করা হয়েছে। এবার কি, সাবজেক্ট ভার্ব যেহেতু শেষ, লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো, তাহলে দ্য প্রেসিডেন্ট। এবার কিসের প্রেসিডেন্ট, অফ মানে এর, অফ মানে কি এর, এই দেখেন এই যে সমিতির, এই যে র কথাটা আছে না, এই র কথাটার জন্য কিন্তু অফ বসাতে হয়, সমিতির। তাহলে দ্য রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। এবার কি 2019-20 সালের জন্য, তাহলে ফর 2019-20, দ্যাটস ইট, কমপ্লিট। কত সহজে করতে পারলাম, কিন্তু এটা আমরা অনেকেই করতে পারতাম না, পারি না। যত কঠিন সেন্টেন্স হোক আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। আর এটাকে এইভাবেও করা যায়, অর্থাৎ এই বস্তুবাচক অবজেক্টকে নিয়েও করা যায়। যেমন এই বাক্যগুলো আপনি এরকম ভাবে বলতে পারেন, ওখানে এই সম্পূর্ণ পার্টটাকে আপনি সামনে আনেন, এরকম বলা যায়। হ্যাঁ, এই দেখেন, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20। এইবার আপনি ভার্বের ব্যবহার করেন, হ্যাজ বিন ইলেক্টেড, নির্বাচিত করা, বলছে যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি 2019-20 সালের জন্য নির্বাচিত করা হয়েছে কাকে, তারিক মাহমুদকে। তাহলে এইবার এই পার্টটুকু আপনি এটা কপি করে এখানে বসান। বাট এইটা বসানোর আগে এখানে একটা টু প্রেপোজিশনে ব্যবহার করতে হয়, কোনো ব্যক্তির কাছে কারো প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বসবে, বাই না। টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। আর এই যে ফর 2019-20, এটা আমি না হয় লাস্টে দিই, তাহলে আরো ভালো শোনাবে। এই দেখেন কি লিখলাম, এই দুটো সেন্টেন্সই কারেক্ট, বাট আমি কি বলছি, দুটো অবজেক্ট যদি থাকে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়, ঠিক আছে। যেমন আমার দুটো সেন্টেন্স আমি যদি একবার পড়ি, দেখেন কত সুন্দর লাগে। Renowned IT professional Tariq Mahmood has been elected the President of Bangladesh Computer Society for 2019-20. The President of Bangladesh Computer Society has been elected to renowned IT professional Tariq Mahmood for 2019-20. অর্থাৎ বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি তারিক মাহমুদকে নির্বাচিত করা হয়েছে 2019-20 সালের জন্য। বুঝতে পারছেন এই বাক্যটা, বাক্যের ট্রান্সলেশনটা বোঝা যায়? যারা ক্লাস করছেন অনেক সুন্দর লেগেছে। বোঝা যায়, বলেন, রেসপন্স করেন। বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। অনেক সুন্দর স্যার। এটা অনেক বড় একটা সেন্টেন্স, কিন্তু দেখেন কত বড় একটা বাক্য। বাট আমি যে ওয়েটা বলছি, যে প্রথমত বাংলা বাক্য থেকে যখন ট্রান্সলেট করবেন ভার্বের কাছে আসবেন, টেন্সটা ধরবেন, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, সাবজেক্ট নিয়ে আসেন, তারপরে ওই ভার্বটাকে টেন্স অনুযায়ী বসান, তারপর কি করবেন, লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবেন। বুঝতে পারছেন না? তাহলে আপনাদের যদি আমি একটা সেন্টেন্স করতে দেই, আপনারা পারবেন করতে, ট্রান্সলেট করতে দিলে? পারবো।
পারবো ইনশাল্লাহ, না হবে না? দেখেন তো এটা পারা যায় কিনা। দেখেন, নিজেরা একটু বোঝার চেষ্টা করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। দেখেন, ইংলিশ শিখতে গেলে এই প্র্যাকটিক্যাল জায়গায় আপনার অবশ্যই আসতে হবে যদি আপনি প্রফেশনালি শিখতে চান। আমার পেইড কোর্সে যারা ভর্তি হয়েছেন তারা তো আমার কাছে শিখতে পারবেন, বাট এখানে এত স্টুডেন্টস আছেন, সবাই তো আর পেইড কোর্সে আসবেন না, আসবেন ফ্রি ক্লাস দেখেই চলে যাবেন। তো যদি কোনোদিন কোনো টিচারের কাছে ইংলিশ শেখেন, কারো কাছে পেইড কোর্স করেন, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, আমি গত একটা ক্লাসেও বলছিলাম, এমন কারো কাছে করবেন, আমি বলে দিয়ে যাচ্ছি আজকে, যারা নিউজ আর্টিকেল এডিটোরিয়াল করে থাকে, নিউজ পেপারের ট্রান্সলেশন করে থাকে, ইউটিউবে অনেক টিচার দেখবেন নিউজ পেপার অ্যানালাইসিস করে দেয়, মনে রাখবেন তারা অনেক বেশি ইংলিশ জানে বা ভালো পারে। আর যারা ওই ছোট ছোট রুলস আর রেগুলেশন শেখায়, এই ধরনের ইয়েগুলো স্লাইড গুলো যারা প্র্যাকটিস করায়, এই যে এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, বাকিগুলো আপনারা করেন, অনেকে মনে করে এই আজকে স্পোকেন রুল এত শিখলাম, কালকে স্পোকেন রুল এত শিখলাম, মনে হয় কত সুন্দর ইংরেজি শিখতেছি। বাট বিশ্বাস করেন, এটা শিখে এইখানেই রেখে দিতে হয়, এটা কখনো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা যায় না, এটা দিয়ে ঘোড়ার ডিম ছাড়া কিছুই হয় না। কিন্তু এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, এই যে বাক্যগুলো দেখাচ্ছি, এগুলো তো মোস্ট ইউজফুল। এগুলো আমাদের ডে টু ডে লাইফে ফেস করতে হবে ইংলিশে লিখতে গেলে বা বলতে গেলে। এটা না হোক এই রিলেটেড অন্য আরেকটা করতে হবে। তো এই জায়গাটা না আসলে কিভাবে পারবেন? এমন কারো কাছে করবেন যারা নিউজ আর্টিকেল এডিটোরিয়াল করে। আরেকটা কথা আমি বলে রাখি, আমার পেইড কোর্সে আর সিট খুব বেশি নেই, 7টার মতো সিট আছে। আমার এই ক্লাসের পরে, অর্থাৎ আমার এই যে ফিফথ ক্লাস, সব থেকে বেশি স্টুডেন্ট অ্যাডমিশন নেয় বা ভর্তি হয়। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান, আগামী রবিবার থেকে ক্লাস শুরু। 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আমি একটা মেন্টরের গাইডলাইনে থেকে দ্রুত সময়ের ভিতর ডেভেলপ করতে চাই, একটা গোছানো পদ্ধতিতে এগোতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আসবেন, আপনি ব্যর্থ হবেন না, আমি এতটুকু বলতে পারি, কারণ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করে শেখাই। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমি সেভাবেই প্রত্যেকটা স্টুডেন্টকে অন টু অন কেয়ার করে আমি শেখানোর চেষ্টা করি, যদি আপনার মনে হয়। আর আপনি এই ক্লাসগুলো করে যান, অন্য যে কোনো টিচারের কাছে ক্লাস করেন না কেন, আপনার আমার কথা মনে থাকবে যে এরকম একটা লোক ছিল, এইভাবে প্যাসিভ ভয়েস শেখাইছিল, বা প্যাসিভ ভয়েসের এরকম ব্যবহার হতে পারে, সেটা আমি আজকে নতুন ভাবে দেখতেছি। আপনারা এখানে অনেকেই আছেন না, সত্যি কথা বলেন তো, যে আমি, যারা প্যাসিভ জানতেন বা জানেন, কিন্তু সেটা কিভাবে, ওই ট্রান্সফরমেটিভ ওয়েতে, বাট এই প্র্যাকটিক্যাল ওয়েতে যে প্র্যাকটিসটা, এইটা কি আপনারা করেন বা করার চেষ্টা করেন? এই ধরনের লং সেন্টেন্স গুলো যেগুলো প্যাসিভ রিলেটেড, বুঝতে পারছেন আমি কি বলছি? এই যে প্র্যাকটিক্যাল জায়গা, যেমন বেশি প্র্যাকটিস করি না। হ্যাঁ, তো এই প্র্যাকটিক্যাল জায়গাটার প্র্যাকটিসটা প্রয়োজন। তাহলে এটা ইংলিশে কি হবে দেখেন, কি বলছে, অনুষ্ঠিত হবে। এখন কি অনুষ্ঠিত হবে? এইটা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মানে জাস্ট বার্ষিক সম্মেলনটা, বাট আপনাকে একসাথে নিতে হবে একদম ফ্রেজ ধরে, হ্যাঁ। তাহলে এটা আপনি কিভাবে বলতে পারেন? দ্য অ্যানুয়াল কনফারেন্স, সম্মেলন ইংরেজি কি? অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বিডি এলটিডি, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019। এবার কি হবে? অনুষ্ঠিত হবে। তাহলে উইল বি হেল্ড, উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে, উইল বি প্লাস বি থ্রি। এইবার দেখেন, এই সাবজেক্ট আর ভার্ব নিলাম না, এইবার লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো। যেমন বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, এটা কি একটা জায়গা? তো ছোট জায়গার আগে অ্যাট বসে, এটা এইভাবে লিখবেন, অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার। এবার কি, আজ বিকাল 3টায়। দেখেন, যখন এরকম অনেকগুলো টাইমের মেনশন করা থাকে, সব থেকে ছোট টাইমটা আগে বসাবেন, তারপরে বড় টাইম বসাবেন। যেমন আজ বড় না বিকাল বড়? আজ বড়। বিকাল বড় না 3টা বড়? বিকাল বড়। তাহলে আগে বসাবেন ওই 3টা, যেটা সব থেকে ছোট। তাহলে অ্যাট 3 PM, সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসে, এরপর ইন দা আফটারনুন, এরপর টুডে। এইভাবে এই টাইমগুলোকে মেনশন করতে হয়, ঠিক আছে? যেভাবে বাংলা দেওয়া আছে ইংলিশে লিখলাম। কি লিখলাম তাহলে? দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019 উইল বি হেল্ড অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার অ্যাট 3 PM ইন দ্য আফটারনুন টুডে।
The annual conference of Islamic Bank Bangladesh Limited will be 2019 will be held at Bangabandhu Conference Center at 3 p.m. in the afternoon today. বিশ্বাস করবেন বা না করবেন, আপনি যদি সত্যিকার অর্থে প্রফেশনাল হতে চান, আপনাকে এই প্র্যাকটিক্যাল জায়গাটায় আসতে হবে। এগুলোই দরকার, বাট আমরা এটা করি না। এরপর দেখেন, এখানে অনেকগুলো বাক্য আছে, আমি একটু ওই কনভারসেশনের কাছে আসবো। তো এখানে অনেকগুলো বাক্য আছে, এই বাক্যগুলো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। প্রত্যেকটা সেন্টেন্সই প্যাসিভ রিলেটেড, যদি পারেন একটু ট্রান্সলেট করার চেষ্টা করবেন। যেমন দেখেন, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। আমি যদি একটা একটু বলি, ভার্বটা কি ব্যবহার হয়, আগে ভার্বের কাছে আসেন। এবার কিসের ব্যবহার হয়, সাবজেক্টটা কি, তথ্য প্রযুক্তি, তাহলে ইনফরমেশন টেকনোলজি, টেকনোলজি। এবার ব্যবহার হয় অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, তাহলে অ্যাম ইজ আর প্লাস ভি3, তাহলে ইজ ইউজড, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। ইন ইজ ইউজড, এই সাবজেক্ট আর ভার্ব আমার শেষ, মানে তথ্য প্রযুক্তির ব্যবহারে এই দুটো ফাংশন আমি লিখে ফেলছি। এবার কি করব বলছিলাম, লাস্টের থেকে ফার্স্টের দিকে, তো লাস্টের থেকে যেতে গেলে এই ফ্রেজ ধরে ধরে এগোতে হয়। যেমন প্রায় সকল কর্মকাণ্ড, এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। বাংলায় ফ্রেজ বুঝতে পারেন আপনারা কেউ? এই যে আধুনিক বিশ্বের, এই দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। তাহলে ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস। কি লিখলাম, প্রায় সকল কর্মকাণ্ডে, ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অফ, মানে এর অফ, এই যে আধুনিক বিশ্বের, এই যে র কথাটা আছে না, এর জন্য অফ বসাতে হচ্ছে অফ। এরপর কি, মডার্ন ওয়ার্ল্ড, তাহলে কি লিখলাম, ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অফ মডার্ন ওয়ার্ল্ড। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়, কি জানেন? কমপ্লিকেটেড টাস্ক ক্যান বি পারফর্ম ইজিলি বাই ইউজিং ইনফরমেশন টেকনোলজি। যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। দ্য পার্সন হু ইজ স্কিলড ইন আইটি ক্যান ইভালুয়েটেড স্পেশালি। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে various kinds of steps are being taken to increase the use of ICT in all sector. সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট, দেখেন আমি লিখতেছি না, তাহলে অনেক সময় চলে যাবে, এটা আপনারা করবেন, আমি একটু মুখে বলে যাচ্ছি। হ্যাঁ, হয়েছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি বলতে পারেন, কি হয়েছে, কি হয়েছে, অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহলে আপনি কি বলতে পারেন, যে মেনি ইফেক্টিভ স্টেপস হ্যাভ বিন টেকেন ইন দ্য লাইট অফ লং টার্ম প্ল্যান টু ডেভেলপ আইসিটি বাই দ্য গভর্নমেন্ট। সো এইভাবে নিজেরা একটু করার চেষ্টা করবেন এই প্যাসিভ রিলেটেড বাক্যগুলো। কথা কি বুঝতে পারছেন? স্ক্রিনশট দিছেন কেউ? যদি ইচ্ছা থাকে, যদি মনে হয় এগুলো দরকার বা কাজে লাগার মতো, তাহলে করেন, না হলে করবেন না, এটা আপনার ব্যাপার। আপনি ফ্রিতে ক্লাস করছেন, শিখতেছেন, হ্যাঁ, ভালো লাগলে নেন, না লাগলে নেওয়ার দরকার নেই, আপনার ব্যাপার। কিন্তু এটা আমি এটা আপনাকে অ্যাসিওর করে বলতে পারি, হাজার হাজার টাকা খরচ করে আপনি এরকম একটা ক্লাস পাবেন না। আপনি একটা আইএলটিএস কোচিং এ ভর্তি হন, একটা বিসিএস এর কোচিং এ ভর্তি হন, 10,000 টাকা দিয়ে, এরকম একটা ক্লাস কেউ আপনাকে দিবে না। বিসিএস রাইটিং এ কিন্তু এটা খুবই দরকার হয়, বুঝতে পারছেন? এই যে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে দেখালাম, ফ্রিতে কেউ মূল্য দেয় না। পেইড কোর্সে আসলে মূল্য দেয়, ফ্রিতে কেউ মূল্য দেয় না। ভাবে ওই ওই লোকটা ক্লাস নিচ্ছে, ও তো প্রতিদিন নেয়, দেখি যাই কিসের ক্লাস, একটু ভাত খেয়ে আসি, আবার একটু ক্লাসে ঢুকি, আবার একটু টিভি দেখে আসি। পেইড কোর্সটা কিসের জন্য? পেইড কোর্স করলে কি হয় জানেন? আপনি একটা ফর্মাল প্রসেসের ভিতরে থাকেন, আমি যতক্ষণ ক্লাস নিব আপনি ততক্ষণই থাকবেন, কারণ সেখানে তো আমার ক্লাস নিতে হবে, আমার একটা দায়িত্ব থাকে, তাদের একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমি সেখানে টাকা দিচ্ছি, আমার পড়তে হবে। বাট ফ্রি ক্লাস নিলে আমি যদি বলি আমি আজকে ক্লাস নিব না, আপনার কিছু করার আছে? আপনি কি করবেন? নাথিং। কিন্তু পেইড কোর্স আপনার তো, আমার তো নিতেই হবে, সেখানে রুটিন দেওয়া থাকবে, তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, আমার তো ক্লাস নেওয়াই লাগবে। তো সেখানে একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে, ইফোর্টের মাধ্যমে তারা দ্রুত ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারে গোছানো পদ্ধতিতে। হ্যাঁ, এটাই হচ্ছে পার্থক্য, আর কিছু না। তো যারা এখনো পর্যন্ত পেইড কোর্সে আসতে চান জানাবেন, কারণ আর বেশি টাইম নেই, আমরা রবিবার থেকেই ক্লাসগুলো শুরু করব, এটা আমি আপনাদেরকে বলে রাখলাম, যারা কোর্সে ভর্তি হতে চান। আর অনেকে, আরেকটা কথা বলে রাখি, অনেকে বিশ্বাস বা ভরসা পায় না, এই জায়গাটা নিয়ে আমার এখানে কোনো টেনশন করতে হবে না, এই জায়গাটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই। দেখেন, অনলাইনে এখন কোথাও কোনো জায়গায় সমস্যা হয় না, বাট আগে এক সময় হতো, অনেক মানুষ প্রতারণার শিকার হতো। আহ এইটা কারা হয় জানেন? যারা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে কোর্স করে, মনে করেন একটা, যে কোনো একটা নাম দিল একটা ইনস্টিটিউশন, এবং সেখানে একজন ব্রোকার হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি
কার কাছে ভর্তি হচ্ছেন আপনি নিজেও জানেন না। একজন আপনাকে ভর্তি করাচ্ছে, যে সবকিছুর ব্যবস্থাপনা করছে সে বাইরে থেকে টিচার এনে পড়াচ্ছে। এখন একজন টিচার পড়ালো, সেই টিচার সেখানে খাপ খাওয়াতে পারলো না, সে আরেকজন টিচারকে দিয়ে পড়ালো, আপনি সেখানে ক্লাস করছেন, আপনি বুঝতে পারছেন না যে কোচিংটা কোন টিচার পড়াচ্ছে বা ওটা টিচারের নিজের কিনা, বা বাইরে থেকে আর কে কাজ করছে আপনি বুঝতে পারছেন না। এই প্রবলেমগুলো যারা ফেস করে, এবং ওই রংচটা বিজ্ঞাপন দেখে যারা ভর্তি হয়, বুস্ট করা পোস্ট দেখে যারা ভর্তি হয়ে যায়, বা ওই যারা ওইগুলো দেখে 60 দিনের ক্লাস, এত ঘন্টার মধ্যে এক্সপার্ট হবেন, ফ্লুয়েন্ট হবেন, তারা ওই ধরা খায়। বাট আমি তো এখানে কোনো বিজ্ঞাপন দেখাইনি আপনাকে, আমি তো ক্লাস নিচ্ছি, তাও একটা না, দুইটা না, তিনটা না, একটা কোর্সের মতো করে লং টাইম ধরে ক্লাস নেওয়ার পর দেখেন, এই যে আমি বিজ্ঞাপনটা এখন বের করছি, কখন 2 ঘন্টা হতে যাচ্ছে তখন, এখন আসেন কয়জন? 108 জন। প্রথমে ছিল কতজন? প্রায় 200 জন। তো আমি তো বিজ্ঞাপনটা একদম প্রথমে এখানে শো করতে পারতাম, তাহলে আমার বেশি মানুষ দেখতো, বেশি মানুষ ভর্তি হতো। আমার তো ভর্তি করানোর দরকার না সবাইকে। আমার দরকার কাকে? যার সত্যিকার অর্থে শেখার ইচ্ছা আছে, যার এফোর্ট দেওয়ার মতো ক্ষমতা আছে। আপনি এই যে 11টা 38 পর্যন্ত আমার কাছে আসেন, আসেন যে 108 জন, তার মানে কারা আছেন এখানে যারা সত্যিকার অর্থে শিখতে চান? তা না হলে তো আমার লেকচার শুনতেন না এতটা লং টাইম ধরে। যদি আমার কথা ভালো না লাগতো আপনি তো থাকতেন না, আপনি অন্যদের মতোই চলে যেতেন। তাহলে যারা আছেন, যারা শিখতে চান, আপনার যখন শেখার ইচ্ছা আছে, শিখতে চাচ্ছেন, সেই যখন টাইম দিচ্ছেন, সঠিকভাবে সঠিক জায়গায় দেন। তো ওই যেটা বললাম যে যারা যারা ধরা খায় বা প্রতারণার শিকার হয়, সেটা হচ্ছে ওইরকম প্রতিষ্ঠানের নামে যদি কিছু থাকে, তাহলে তারা এই প্রবলেমগুলো ফেস করে। বাট এইখানে তো আমি সবকিছু আমার নিজের নাম দিয়ে ব্যবহার করে সবকিছু করছি। এখানে আপনার তাও কোর্স ফি 2000 টাকা, 1000 টাকা অ্যাডভান্স করে। এখানে যদি আমি আপনার টাকা নিয়ে আপনার ক্লাস না নিই, আপনি আমার কমেন্টে একটা রং কমেন্ট করলে আমার ইমেজ নষ্ট হবে, আমার তো লক্ষ লক্ষ টাকার ক্ষতি হবে, আপনার 1000 টাকা গেলে কি হবে? তো সেটুকু মেনটেন করে তো আমাকে চলতে হয়। এখানে আমার আর কোনো টিচারও নেই, আমার আর কোনো লোকও নেই যে যে আমার কাজ করে, এখানে সবকিছু আমি নিজেই করি। আমাকেই আপনারা দেখছেন ভর্তি হওয়ার সময়, আমার সাথে কথা বলছেন কল দিয়ে, যে কোনো প্রবলেম হলে আমার সাথেই যোগাযোগ করছেন। আমি পার্সোনালি অন টু অন কেয়ার করে, কারণ আমি আমার ফ্রি টাইম বা লেজার টাইমটাকে কাজে লাগিয়ে এই ক্লাসগুলো আমি আপনাদের নিচ্ছি। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, যেটা আমি বারবার আপনাদেরকে বলছি। আমার যে ফ্রি টাইম বা লেজার টাইমটাকে কাজে লাগিয়ে নিচ্ছি, এই রাতেই আপনাদের এই ক্লাসগুলো হবে। আমার তো আর অফলাইনে কোনো কোর্স নেই বা কোনো প্রতিষ্ঠান নেই যে আমি এখান থেকে ক্লাস নিয়ে আপনাকে অফলাইনে ভর্তি করাবো। আমি একটা পার্মানেন্ট জবের ভিতরে আছি, আমি ফরেন মিনিস্ট্রিতে আর্মি অফিসার এবং পুলিশ অফিসারদেরকে ট্রেনিং দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি, যে পজিশনে আছি, ভালো আছি। বাট এই ল্যাঙ্গুয়েজটা জানি, পারি, বুঝি। বাংলাদেশে তো দেখছি বর্তমানে ইংলিশের কত প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, তারা কিভাবে শেখায় রংচটা বিজ্ঞাপন দিয়ে, এটা ওটা কন্টেন্ট করে, মানুষ সেগুলো খায়ও বেশি। কিন্তু সত্যিকার অর্থে যদি আপনি শিখতে চান, আপনি একবার আমার এই ক্লাসগুলোর কথা ভেবে দেখবেন তো। আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় পেইড কোর্স ইনভলভ আছেন আর আমার এই ফ্রি ক্লাসগুলো করেন, দরকার হলে সেই ক্লাসগুলোর সাথে আমার এই ক্লাসগুলো কম্পেয়ার করে দেখবেন তো, আপনি বেটার কিছু পান কিনা। কারণ আমি যেটা পড়াই একদম ল্যাঙ্গুয়েজের অরিজিন থেকে, ভিতর থেকে, ল্যাঙ্গুয়েজে যা কিছু আছে যেটা দরকার প্র্যাকটিক্যালি স্পিকিং বা রাইটিং এর জন্য, আমি সেটাই কিন্তু দেখাচ্ছি এবং সেটা ইন ডিটেলসে দেখাচ্ছি। এটা আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে মেইন কথা। তো আবারও বলছি, যারা এখনো পর্যন্ত পেইড কোর্সটা করতে চান, আপনারা আসতে পারেন। রবিবার থেকে ক্লাস শুরু হবে, আর এই পর্যন্ত আমার 67টা ব্যাচ ব্যাচ চলে আসছে। নতুন যে ব্যাচ, এটা হচ্ছে 68তম। এটা একদম শুরু থেকে করতে পারবেন। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, শনি সোম বুধ শুক্র, 3 মাসের কোর্স। উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এবং আহ, এটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবে, সেটা স্টুডেন্ট হোক, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট যারা প্রবাসী আছেন। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচে রাতে হবে, যাতে করে যে মানে সবাই করতে পারে তাদের ফ্রি টাইমটা বের করে। আর ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে এইভাবেই আমি ক্লাসগুলো নিয়ে থাকি। ক্লাস শেষে এখানেও আপনারা জানেন আমি পিডিএফ ফাইল, রেকর্ড ক্লাস দিচ্ছি। পেইড কোর্সে আসলে প্রিমিয়াম ক্লাসের রেকর্ড, পিডিএফ ফাইল, ইভেন আমার লেখা বইয়ের এই বইটা, এছাড়া আরেকটা বই আছে, এটার পিডিএফ কপি আপনারা পাবেন। আর আমার লেখা অফলাইনেও একটা বই আছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এটা খুবই ইফেক্টিভ একটা বই। এখানে গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, ভোকাবুলারি, রিডিং, রাইটিং সবকিছুই আছে এই বইটার ভিতরে। এই যে দেখেন, এটা আমার নিজের হাতে লেখা। এটাও যারা ফ্রি ক্লাস করছেন বা পেইড কোর্স করছেন তারা অর্ডার করতে পারেন। আজকে প্রচুর বই গেছে, আমি জানি না কারা অর্ডার করছেন, বাট আজকে প্রায় আহ 147টা বই আমি আজকে পাঠিয়েছি, শুধুমাত্র এই ফ্রি ক্লাসের স্টুডেন্টদেরকে।
আমার বইটা অর্ডার দিয়েছেন আপনারা, আমি জানি না এখানে আপনারা কেউ আছেন কিনা তারা, কিন্তু আজকে গিয়েছেন দেখলাম। তো এটা হচ্ছে মেইন বিষয়। এটা পেইড কোর্স বা ফ্রি কোর্স যারাই আছেন এটা অর্ডার করতে পারেন আপনার সুবিধার মতো টাইমে। বাট এটা নিয়ে পরে কথা বলবো, কারণ যারা আমার কোর্সে ভর্তি হবেন তাদেরকে ওই ভর্তির ভিতরে, অর্থাৎ টোটাল কোর্স ফি 2,000 টাকা, ওর ভিতরেই যা কিছু দরকার, যা ম্যাটেরিয়ালস দরকার সবকিছু আমি প্রোভাইড করবো অনলাইনে, পিডিএফ ফাইল, ডকুমেন্ট। বাট যদি মনে হয় আমার হার্ড কপি বইটা প্রয়োজন, যেহেতু আমার নিজের হাতে লেখা, আবার আপনারা আমার ক্লাসই করছেন, ওই বইটাতেও সবকিছু সিকোয়েন্স মেনটেন করে আসছে, বইটা আপনার সাথে থাকলে সেটা আরো বেশি ইফেক্টিভ হবে, এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি। এটা হচ্ছে মেইন কথা। আর আপনার এখানে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমি পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে সেভাবেই আমি আপনাদেরকে শেখাবো। অর্থাৎ যারা একদমই দুর্বল আছেন তারাও পারবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কোনো সায়েন্স না বা ম্যাথ না যে আপনার আহামরি ব্রেন লাগবে। আপনি যতই দুর্বল হন, যতই ডাল বা ইলিটারেট হন, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে শেখাবো। কারেক্ট কিছু স্ট্র্যাটেজি দরকার, টেকনিক দরকার, সেই অনুযায়ী প্র্যাকটিসটা দরকার। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সে একটু সঠিকভাবে প্র্যাকটিস করতে পারলে যে কেউ এটাকে ডেভেলপ করতে পারবে। এটা হচ্ছে মেইন কথা। এটা সায়েন্স না বা ম্যাথ না যে আপনার ব্রেন খাটায় এটা পড়তে হবে। তো টোটাল 70টা ক্লাস থাকবে এখানে। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, অর্থাৎ ক্রিয়েটিভ পাওয়ারটা যাতে আপনার বাড়ে। ফ্রিহ্যান্ড একটা প্যারাগ্রাফ, সিভি, রিপোর্ট, কম্পোজিশন লিখতে পারেন একটা ইনস্টিটিউশনে, আপনার কলেজে, ইউনিভার্সিটিতে, অফিসে ভাইবা ফেস করতে পারেন, একটা প্রেজেন্টেশন দিতে পারেন। এর জন্য বেসিক গ্রামারটা খুবই দরকার। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলতে গেলে যাতে করে কোনো ধরনের প্রবলেম বা ব্যারিয়ার না হয়, ফ্লুয়েন্টলি যে কোনো বিষয়ের উপর কথা বলতে পারেন। এর জন্য স্পিকিং এর ক্লাসগুলো থাকবে। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো হবে রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর। যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, ইমেল রাইটিং, যারা ফ্রিল্যান্সিং করেন, যারা কর্পোরেট অফিসে জব করেন, তাদের জন্য এগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। এই যে আজকে যেটা দেখালাম না, বা এই যে দেখাচ্ছি যেটা, আহ, এটা কিন্তু আমার 10টা মাস্টার্স রাইটিং ক্লাসের একটা ক্লাস। তাহলে আপনি ভেবে দেখেন, এরকম 10টা ক্লাস যদি আপনি করেন, রাইটিং আপনার কতটা ডেভেলপ হতে পারে। এরপর 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে। দেখেন, আমি শুধু ক্লাস নিলাম, আপনি ক্লাস করলেন, এরকম হাজারটা ক্লাস করে কোনো লাভ হবে না, কারণ আপনি একটা ভাষা শিখছেন। ভাষা শিখতে গেলে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হয়, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। এর জন্য 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো, অর্থাৎ লাস্টের দিকের ক্লাসগুলো, কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপরে আমি নিয়ে থাকবো। এবং প্রত্যেকটা ক্লাস ফার্স্ট টু লাস্ট একদম ফুল ইফোর্ট দিয়ে আপনারা এখান থেকে শিখতে পারবেন। আমি সেটা শেখাবো ইনশাল্লাহ, আপনারা এইটুকু বিশ্বাস বা ভরসা রাখতে পারেন। এবং ইংলিশ শিখতে গেলে প্র্যাকটিসের বিকল্প নেই। আর এই কোর্সটা আমি এমন করেই সাজিয়েছি যাতে করে এই প্র্যাকটিসটা আপনি ক্লাসে বসে করতে পারেন, আপনার বাসায় বাড়তি পরিশ্রম করতে হবে না, আপনার পেইড কোর্সে আসতে হবে না, আপনি আমার এই ফ্রি ক্লাসগুলোই করে যান না, দেখেন এখান থেকে আপনি কি পান। বাট এটা কি বললাম যে ওয়ান ওয়ে কমিউনিকেশনের মতো হয়, আর পেইড কোর্সটা কি টু ওয়ে কমিউনিকেশন হয়। ভাষা শিখতে গেলে টু ওয়ে কমিউনিকেশনের প্রয়োজন। আমি একটা জিনিস শেখাচ্ছি বা পড়াচ্ছি, আপনাকে ফিডব্যাক দিতে হবে, আপনাকে ট্রান্সলেট করতে হবে, আপনাকে স্পিকিং করতে হবে। সেখানে ভুল হলে আমি ধরাই দিব, বাট আমি করাই দেখাই চলে গেলাম, আপনি ক্লাস শেষ করে চলে গেলেন। ওইভাবে ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি আসে না। তো কোর্স ফি হচ্ছে 2,000 টাকা। আবারও বলছি, যারা ভর্তি হতে চান, আপনি যদি পারেন একবারে দিয়ে দিবেন, তাহলে কোনো ঝামেলা থাকবে না। যদি না পারেন, 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। আর এটা কোনো জায়গায় কোনো টিচার দেখবেন না ভেঙে ভেঙে কোর্স ফি নেয়, বাট এই সুযোগটাও আমি দেই যাতে করে যারা আসতেছে তারা শিখুক। এই যে ফ্রি ক্লাসগুলো নিয়ে যাচ্ছে, এই ফ্রি ক্লাসগুলো আপনি একটা পেইড কোর্সের সাথে তুলনা করে দেখেন তো, যদি তার থেকেও বেটার কিছু না পান তখন আপনি বলবেন। তো আমার ইচ্ছা শেখানোর, আমার ইচ্ছা আমার 5 জন থাকুক, বাট তাদেরকে আমি যেন এক্সপার্ট করে বের করতে পারি। এটা করতে পারলে নিজের ভিতরে একটা প্লেজার কাজ করে, একটা আনন্দ কাজ করে, যেটা সবাই পারে না। এটা আপনারা বুঝবেন, এটা যে শেখায়, যে টিচার, সে বোঝে। তো এই নাম্বারে বিকাশ বা নগদ আছে, যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে বা হোয়াটসঅ্যাপে লার্জ ডিজিটটা জানালে বা একটা স্ক্রিনশট দিলে আমি আপনাকে পেইড কোর্সের জন্য এন্ট্রি করে নিব। এবং আপনাদের আগামীকাল আমি পেইড কোর্সের যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা অলরেডি ভর্তি হয়েছেন সবাইকে একসঙ্গে, আমি আজকে কিছু অফিসিয়াল কাজের জন্য করতে পারিনি, তো আগামীকাল সবাইকে এন্ট্রি করে নিয়েছি যারা এই পর্যন্ত ভর্তি হয়েছেন। আগামীকাল আপনার নতুন একটা গ্রুপ পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে, এবং আপনাদেরকে আমি একটা আইডি কার্ড দিব। এরকম আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। যেহেতু আপনি অনলাইনে ক্লাস করছেন, প্রফেশনাল ওয়েতেই সবকিছু হবে। অর্থাৎ আপনার নাম্বারটা হারিয়ে গেলে বা ডিলিট হলে যাতে আপনি আমাকে যদি এটা আবার দেখান, আমি যে কোনো নতুন ব্যাচে আবার আপনাকে অ্যাড করে নিতে পারবো। আর এই যে 2,000 টাকা কোর্স ফি বলছি, 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরে যদি আপনি শিখতে না পারেন, তার থেকে বেশি সময় যদি আপনার লাগে, সেটাও আপনি পাবেন, এতটুকু বলতে পারি।
আপনার বাড়তি কোনো কোর্স ফি দিতে হবে না, আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারেন আপনি এখান থেকে শিখতে পারবেন ওই 2,000 টাকার ভিতরেই। হ্যাঁ, আপনি ইমাজিন করতে পারবেন না আমার যে ব্যাচ গুলো আছে, এই দেখেন আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব, দেখি আমি পাই কিনা। আমার বর্তমানে 67তম ব্যাচ চলতেছে। তো আমার এই যে একটা গ্রুপটা কোনটা, হ্যাঁ, এই যে ল্যাঙ্গুয়েজ ক্লাব 03, দেখেন এখানে রেগুলারিতে ক্লাস হয়, এই যে লেকচার 39, লেকচার 40। তো এইখানে এটা মানে যারা কোর্স কমপ্লিট করে চলে যায় তারাও এখানে থাকে, মানে সারা জীবনের জন্য প্র্যাকটিস করতে পারে। তো এখানে দেখেন এই যে রাকিব, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আপনাদের আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আমার 31 ব্যাচের স্টুডেন্ট, এখন চলে 68। তার মানে এই ছেলেটা প্রায় 3 বছর আগের স্টুডেন্ট, বাট সে এখনো ক্লাস করে। 3 বছর আগে, 3 মাস না কিন্তু। ক্লাস করে মানে কি, ওই প্র্যাকটিস করে, একজনের সাথে একজনের একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছে, সেইভাবে সেখানে থাকে। এইটাই, তো এই প্র্যাকটিসটা চালিয়ে যেতে হয়। একজন 46, 58, 59, 51 ব্যাচ, 54 ব্যাচ, 63 ব্যাচ, দেখছেন 40 ব্যাচ, 47 ব্যাচ। তো এইভাবে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। সেটা কি, যে আমি ল্যাঙ্গুয়েজ শেখার প্রপার একটা এনভায়রনমেন্ট পাচ্ছি কিনা। এই দেখেন এই একজনকে দেখতে 23 ব্যাচের, 23 কই গেল, চলে গেছে কোথায়। তো এই যে 22 ব্যাচের একজন আছে, তো 22 ব্যাচের মানে আরো আগে। তো একবার ভেবে দেখেন, যদি আপনি এই এনভায়রনমেন্টটা পান, আর আমি কিভাবে শেখাই কিভাবে বোঝাই সেটা আপনারা দেখছেন, যদি সেটা আপনার ভালো লাগে, যদি পজিটিভ মাইন্ডে নিতে পারেন, যদি মনে করেন আমি শিখতে চাই, ইভেন যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। হ্যাঁ, এই কোর্স থেকে ডিরেক্টলি আইএলটিএস এক্সামে বসতে পারবেন, সেইভাবে আমি পড়াবো। তো এই নাম্বারে সেন্ড মানি করে জানান, আমি আপনাদেরকে অ্যাড করে নিব। আর আপনাদের যার যা পড়াবো সবকিছু এখানে দেওয়া আছে, কোর্স কন্টেন্ট এটা কমপ্লিট ল্যাঙ্গুয়েজের উপর হবে। 70টা ক্লাসে এখানে সুন্দরভাবে অর্গানাইজ করা আছে, এটা আপনাদেরকে আমি দিয়ে দিব যারা ভর্তি হবেন। জাস্ট এটা মেনটেন করে রেগুলার ওয়েতে আমার লাইভ ক্লাসগুলো করবেন, কোথাও কোনো প্রবলেম হলে জিজ্ঞাসা করবেন। আশা করি আপনার ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে কোনো সমস্যা হবে না। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। একদম বেসিক থেকে দেখেন, হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, প্রোনাউন্সিয়েশনের ক্লাস, টাং টু স্টার্ট প্র্যাকটিস, পার্ট অফ স্পিচ, এরপর সবগুলো ডিটেলসে ব্যবহার করা। এরপর আপনার এই যে টেন্স, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব, প্যাসিভ, এরপর 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস, পজিটিভ ভার্ব, কন্ডিশনাল, ইট, দেয়ার, হাউ টু সে টাইম। এরপর স্পিকিং ক্লাস আছে এখান থেকে, আইএলটিএস এর প্রেজেন্টেশন, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ। হ্যাঁ, এগুলো সব আইএলটিএস কিউ কার্ড টপিকের উপর সবগুলো স্পিকিং ক্লাস। আবার এর সঙ্গে কিছু হোমওয়ার্ক আছে, যেমন প্রেজেন্টেশন অন দিস টপিক অ্যান্ড বাংলা টু ইংলিশ কনভার্সেশন প্র্যাকটিস অন দ্য টপিক অ্যান্ড সেন্টেন্স ট্রান্সলেশন রিলেটেড টু ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ কোশ্চেন তৈরি করে কিভাবে সেন্টেন্স ট্রান্সলেট করতে হয়। প্রত্যেকটা ক্লাসের সাথে লেকচারের সাথে আপনারা এখানে হোমওয়ার্ক পাবেন। আবার এখান থেকে দেখেন কত নাম্বার থেকে এটা, 10, লেকচার 38 থেকে অ্যাডভান্স গ্রামারের ক্লাস আছে, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর হোমওয়ার্ক হচ্ছে ইংলিশ টু ইংলিশ কনভার্সেশন প্র্যাকটিস প্লাস বাংলা টু ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশন, এবং সবগুলোর পিডিএফ ফাইল ডকুমেন্ট সুন্দরভাবে অর্গানাইজ করা, যেটা আপনাকে পাঠিয়ে দিব। এরপর অ্যাডভান্স গ্রামার ক্লাস 02, ফ্রেজ অ্যান্ড ক্লজ, লিঙ্কিং অ্যান্ড ট্রানজিশনাল ওয়ার্ডের উপর ক্লাস, জেরান ইনফিনিটিভ পার্টিসিপলের উপর ক্লাস, আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার, ট্যাগ কোর্স এন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। হ্যাঁ, এরপর কমন মিস্টেক ইন ইংলিশ, এরপর রাইটিং, অ্যাডভান্স গ্রামার ক্লাসের সঙ্গে মডিফায়ার অ্যান্ড রাইটিং ক্লাস 1, এখান থেকে আবার রাইটিং এর কিছু ক্লাস আমি নিয়েছি। প্রোনাউন্সিয়েশন অর্থাৎ আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেটের উপর অনেকগুলো ক্লাস আছে। এখানে দেখেন কনসেপ্ট অ্যাবাউট আইপিএ, লেটার, সাউন্ড, ওয়ার্ড, সিলেবাল, ওয়ার্ড স্ট্রেস। হ্যাঁ, এরপর সাইলেন্ট লেটার, কন্ট্রাকশন, সেন্টেন্স স্ট্রেস, এরপর কানেক্ট, ইন্টোনেশন, কানেক্টেড স্পিচ রুলস অ্যান্ড রুলস ফর লিসনিং প্র্যাকটিস। এরপর আইএলটিএস এর উপর অনেকগুলো সেশন আমি নিয়েছি, কারণ আমার অনেক স্টুডেন্টস আছে যারা আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশন হিসেবে আমার কোর্সে ভর্তি হয়। তো তাদেরকে যাতে এক্সামের জন্য আমি প্রস্তুত করে দিতে পারি, তার জন্য এটার উপরে অনেকগুলো সেশন আমার থাকবে। অর্থাৎ একটা কমপ্লিট প্যাকেজ আপনি এখান থেকে পেয়ে যাবেন এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, এবং আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, আপনি ইন্টারমিডিয়েট পড়েন, আপনি এসএসসি পড়েন, আপনি অনার্স পড়েন, আপনি হাউস ওয়াইফ, আপনি টিচার, আপনি জব হোল্ডার, আপনি নিজে ইংলিশ শেখাতে চান, তাদের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ। আপনি যারা ফ্রিল্যান্সার আছেন, যারা ইমিগ্রান্ট আছেন, আপনার যতটুকু লাগে ততটুকু নিবেন। আপনার যদি মনে হয় আমি সৌদি আরব থাকি, আমি দুবাই থাকি, আমার শুধু কনভার্সেশনটা করলে হয়ে যাবে, আমার এত রাইটিং টাইটিং এত অ্যাডভান্স গ্রামার দরকার না, তাহলে ওইটুকুই আপনি নেন। আর যার মনে হবে আমার পুরোটা দরকার, তাহলে আপনি পুরোটা নেন, যে যতটুকু নিতে পারবেন। এই কোর্সটা সেইভাবেই তৈরি করা হয়েছে যাতে সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়। ঠিক আছে, এবং সেইভাবে আমি সাজিয়েছি, সেইভাবে আমি আপনাদেরকেও প্রোভাইড করব বা শিখাবো। এটা হচ্ছে মেইন কথা।
সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা ভর্তি হতে চান সেন্ড মানি করে জানাবেন, যারা ইন্ডিয়া থেকে আছেন গুগল পে বা ফোন পে করেও টাকা পাঠিয়ে ক্লাস শুরু করতে পারবেন। তো আমি এখানে একটা কনভারসেশন দেখাতে চাইছিলাম, একটা ইংলিশ টু ইংলিশ। আমি এটা একটু দেখাই দেই, শেষ করি, তারপর আপনাদের সাথে কথা বলছি। দেখেন, পড়াতে ইচ্ছা করে অনেক, কিন্তু সময়ের সঙ্গে পেরে ওঠা যায় না। দেখেন, এখানে আমরা অনেকেই কি বললাম যে ইংলিশে প্যাসেজ পড়ি, রিড আউট করি, বাট পড়ার পর একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থ কি, মিনিং কি আমরা বের করতে পারি না, টেন্স ধরতে পারি না। বাট এটা ধরা শিখতে হবে। এটা শিখতে পারলে কি হবে, আপনি দ্রুত কনভারসেশন কমিউনিকেশনে এক্সপার্ট হতে পারবেন। মোবাইল ফোন ইজ অন অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। এই বাক্যটা কোন টেন্সে বলতে পারেন? অনেকে অ্যামিজার দেখলেই ভাবে কন্টিনিউয়াস টেন্স, বাট এখানে ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই, এটাই মেইন ভার্ব, বি ভার্বের একটা সেন্টেন্স। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য, যে মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। সো এটা হ্যাজ প্লাস অ্যাডেড, অ্যাড থেকে অ্যাডেড, এটা কিসের স্ট্রাকচার? ইট সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব থাকে। এই ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করতে হয়। আর টেন্সটা আইডেন্টিফাই করতে পারলে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থ বা মিনিং বোঝা যায়। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। এটা যুক্ত করেছে একটা নতুন মাত্রা। ডিমেনশন মানে হচ্ছে মাত্রা বা লেভেল আমাদের জীবনে এবং যোগাযোগ ব্যবস্থায়। বাট ইট ক্যান বি মিস ইউজ বাই সামওয়ান। এই যে ক্যান বি প্লাস ভি থ্রি, এটা হচ্ছে মডেলের প্যাসিভ ভয়েস, কিন্তু এটার অপব্যবহার হতে পারে কারো কারো দ্বারা। এরপর কি বলছে দেখেন, নাও রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন। এখানে এই যে ফাইলটা দেখছেন, 43টা কনভারসেশন আছে। এটা আমি আপনাকে ক্লাসে বসেই করাবো, যারা পেইড কোর্সে আসবেন। তো এটা যদি আপনি করতে পারেন, আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না কত দ্রুত আপনার ডেভেলপমেন্ট আসছে। এটা একটা দুইটা করে কেউ বুঝবে না, এটা বোঝা যায় না, ধারাবাহিকভাবে করতে হয়। তো দেখেন, বলছে হাই রাহেল, হাউ আর ইউ? আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? বলছে আম ফাইন টু। ইউ নো আই হ্যাভ বট আ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে। হ্যাঁ ইট ইজ। কি বলছে, তুমি জানো, এই হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। আই হ্যাভ বট, তাহলে হ্যাভ প্লাস ভি3, এটা কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বাংলাটা কি? আমি কিনেছি, আমি কিনেছি একটা নতুন মোবাইল। নাইস, ভেরি নাইস, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন? এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, ডু এর ব্যবহার। অর্থাৎ মোবাইল ফোন সম্পর্কে তুমি কি ভাবছো, কি মনে করো। এই থিঙ্ক একটা স্ট্যাটিক ভার্ব, এর সাথে আইএনজি বসানো যায় না, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা লেখা। সো নাওয়াডেজ মোবাইল ফোন ইজ ভেরি এসেনশিয়াল ডিভাইস। বর্তমানে মোবাইল ফোন খুবই প্রয়োজনীয় একটা ডিভাইস। তাহলে ইজটাই এখানে ভার্ব, আর কোনো ভার্ব নেই। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডিমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম থ্রু ইট। তো এখানে ক্যান প্লাস বি অন, অর্থাৎ মডেলের সেন্টেন্স, আমরা যোগাযোগ করতে পারি সারা বিশ্বের সাথে খুবই কম সময়ে এটার মাধ্যমে, থ্রু ইট। ইউজিং আ মোবাইল ফোন উই ক্যান টেক ফটোগ্রাফ, ভিডিও অ্যান্ড এনজয় মিউজিক। বলছে রাইট ইউ আর এনিথিং এলস, আর কিছু? দেখেন এই জায়গাটা একটু বোঝেন। বলছে মোর ওভার মানে অধিকন্তু বা আরো, এটা হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড। মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট। এই যে ভার্বের ফর্মটা দেখছেন, হ্যাভ বিন প্লাস ভি3, এটা কিসের স্ট্রাকচার বলেন তো? এতক্ষণ কি শিখলাম? প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। বাট এটা কেন এখানে হলো? সাবজেক্টটা হচ্ছে মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম, অর্থাৎ সাবজেক্টটা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ। ইন ইট, ইট মানে কি? এটাতে, কোনটাতে? মোবাইল ফোনে। মানে কি বলছে, যে মেসেজিং এবং ইন্টারনেট সিস্টেম সংযুক্ত করা হয়েছে মোবাইল ফোনে। অর্থাৎ সাবজেক্টটা নিষ্ক্রিয়। কারা করেছে? যারা এটা তৈরি করেছে তারা, বাট তাদেরকে তো মেনশন করা হচ্ছে না। মেনশন করা হচ্ছে কাকে? মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম। এই জন্যই প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ব্যবহার হয়েছে। তাহলে দেখছেন ভয়েসের গুরুত্ব কতটা। এই জন্যই বলছিলাম যে প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হয়। এই যে বাক্যটা, এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। তো এখানে কোনো বাই মি, বাই হিম, বাই হার আছে? সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এরকম কিছু লেখা আছে না। তো এই জন্যই বলছি ডিরেক্ট প্যাসিভের ব্যবহার শেখেন। বলছে রাহেল, বলছে ইয়েস ইউ আর রাইট, বাট দেয়ার আর অলসো সাম ডিমেরিটস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের কিছু অসুবিধাও আছে। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? কি এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর ইউ টকিং, তুমি কি বলছো এই বিষয়ে? বলছে নাও ডেজ সাম পিপল কমিট ক্রাইম ইউজিং মোবাইল ফোন। ইট হ্যাজ বিকাম অ্যান ইজি ওয়ে অফ টিজিং কল। এটা হয়েছে, হ্যাজ প্লাস বিকাম, বিকেম, আবার পাস্ট পার্টিসিপল বিকাম। আর এটা একটা সহজ উপায় হয়েছে মেয়েদেরকে বিরক্ত করার বা উত্ত্যক্ত করার। বলছে নট দিজ আর অনলি, শুধু এগুলোই নয়। মাস ইউজ অফ মোবাইল ফোন ইজ হার্মফুল ফর হেলথ। এক্সপার্টস সেই দ্যাট, বিশেষজ্ঞরা বলে যে দিস ইজ হার্মফুল ফর আওয়ার হিয়ারিং অ্যান্ড ব্রেইন। বলছে রিয়েলি, আই ডিডেন্ট নো ইট বিফোর। কেউ বলতে পারেন এই বাক্যটার বাংলা অর্থ কি? আই ডিডেন্ট নো ইট বিফোর, এটার বাংলা অর্থ কি? এনিওয়ান ক্যান সে দ্যাট? আমি এটা আগে কখনো শুনি।
শুনিনি না, আমি এটা জানতাম না। আমি এটা জানতাম না, রাইট। এখন বলেন তো, আমি যদি বলি যে আমি এটা জানতাম, তাহলে ইংলিশটা কি হতো? আমি এটা জানতাম, তাহলে ইংলিশটা কি হতো? বলতে পারবেন কেউ? I know I know it. আই নো ইট। দেখছেন কতটা I know দুর্বল। it. নোন, হ্যাঁ, কি হবে কেউ বলতে পারবেন? I know it. I knew it. রাইট, আই নিউ ইট। দেখছেন, তাহলে একবার ভাবেন, এই যে যারা নো বলছেন, আপনি কি জানেন এটা সেন্সটা কি, এটা টাইমটা কি? আই ডিডেন্ট নো, ডিড কখন ব্যবহার হয়? পাস্ট টেন্সে ব্যবহার হয়। ওয়াজ ব্যবহার হতে পারতো না, তো এখানে ওয়াজ হয়নি কেন? এই পার্থক্যগুলোকে আমরা বুঝি। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ সেন্টেন্স, আমি এটা জানতাম না। পাস্ট ইনডিফিনিটে যখন অ্যাফার্মেটিভ করতে হয় ভি টু বসাতে হয়। অর্থাৎ আমি যদি বলি আমি এটা জানতাম, তাহলে এরকম হতো, আই নিউ ইট বিফোর, আই নিউ ইট। নো, নিউ, নন, এর পাস্ট ফর্ম নিউ। তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে? আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। আমি যাইনি, আই ডিডেন্ট গো টু মার্কেট। এই যে ফাংশনগুলো, এগুলো সবই আপনারা বুঝতে পারবেন যারা পেইড কোর্সে আসবেন। ইন ডিটেলস একদম বেসিক থেকে সবকিছু আমি দেখাবো। তো দেখেন, ইভেন সাম স্টুডেন্টস ক্যান নট কনসেন্ট্রেট ইন স্টাডি, এমনকি কিছু ছাত্রছাত্রী পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, ক্যান নট প্লাস কনসেন্ট্রেট, বিকজ দে রিমেইন বিজি ওভার মোবাইল ফোন দ্য হোল নাইট। সারা রাত ধরে তার মোবাইলে ব্যস্ত থাকে। বলছে দিস পয়েন্ট ইজ অলসো কারেক্ট বিকজ দ্য মোবাইল অপারেটরস প্রোভাইডস ভেরিয়াস ফ্যাসিলিটিস এট নাইট। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জাস্ট প্রদান করে, বাট ইট ইজ নট দ্য ফল্ট অফ মোবাইল ফোন, ইট ইজ আওয়ার ফল্ট। অফ কোর্স উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ মোবাইল ফোন, আমাদের মোবাইল ফোনের সঠিক ব্যবহার নিশ্চিত করা উচিত। এরপর কি বলছে দেখেন, বোঝার চেষ্টা করেন। নাও আই হ্যাভ টু গো টু মাই প্রাইভেট টিউটর, হ্যাভ টু প্লাস ভি ওয়ান, এটা কিসের স্ট্রাকচার? সেমি মডেল। আমাকে এখন আমার প্রাইভেট টিউটরের কাছে যেতে হবে, বলছে ওকে সি ইউ লেটার, বাই। এটা একদম ফার্স্ট কনভারসেশন ছিল, এই জন্য খুব সিম্পল সিম্পল একটা কনভারসেশন, বাট এখানে 39টার মতো কনভারসেশন আছে, অনেক হার্ড কনভারসেশন আছে, অনেক বেশি ইনফরমেশন নিয়ে করা আছে। বাট যেটাই থাক, এই যেটা পড়লাম, এটা একটু আপনি ভাবেন তো, এই যে আনিস এবং রাহেল কথা বললো, এখানে যে স্ট্রাকচার গুলোর ব্যবহার হলো, সেইটা আপনি বুঝতে পারছেন কিনা? আমি বলছি ইংলিশে 12টা টেন্স, 18টা মডেল, 30টা স্ট্রাকচার, বাট এত লাগে না। একজনের সাথে আরেকজন কমিউনিকেশন বা কনভারসেশনে কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ব্যবহৃত হয়, তাহলে আপনি যখন কারোর সঙ্গে কথা বলতে যাবেন সেগুলোরই ব্যবহার করবেন। এই জন্য এটা আমি প্র্যাকটিস করতে বলছি। যেমন এখানে সেমি মডেল দেখতেছি, এখানে মডেল দেখতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ আছে। এইগুলোই, এর বাইরে তো আর দেখতেছি না। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা পাইনি, পারফেক্ট টেন্স আমরা পাইনি, পারফেক্ট কন্টিনিউয়াস আমরা পাইনি। তাহলে যেগুলো আমরা পেয়েছি কি কি? মডাল ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট। এইগুলো আমরা তাহলে বেশি করে প্র্যাকটিস করব। কারণ আমি তাহলে বুঝতে পারতেছি যে আমরাও যখন যে কোনো বিষয়ের উপরে কথা বলি না কেন, এই ধরনের স্ট্রাকচারই বেশি ব্যবহৃত হয়। এটা করতে করতে বোঝা যায়। দ্যাট ইজ দ্য থিংস। তো যাই হোক, আর কত আলোচনা করব, 12টা বেজে গেছে, অলরেডি 2 ঘন্টা ক্লাস নিচ্ছি, আপনাদের হয়তো ঘুম আসতেছে। দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন। এখন আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে আপনারা করতে পারেন। আর আগামীকালও সেম টাইমে জয়েন করবেন। আর আবারও বলছি, যারা এখনো পর্যন্ত পেইড কোর্সে ভর্তি হতে চান, এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, জানাবেন, আমি পেইড কোর্সে আপনাকে অ্যাড করে নিব। 20 তারিখ থেকে রাত 10টায় ক্লাস শুরু করতে পারবেন। তখন আর এই ফ্রি ক্লাসগুলো রেগুলার হতে থাকবে না বা হবে না, এতটুকু আমি বলে রাখলাম। পেইড কোর্সের ক্লাস শুরু হলে আমরা ফ্রি ক্লাসগুলো যেদিন পেইড কোর্স থাকবে না ওই দিন নিব, বাট এতটা ধারাবাহিকতা মেনটেন করে হবে না ওইভাবে। তো আগামীকাল 6th ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন, সেটা স্পিকিং এর উপর হবে। আর যারা পেইড কোর্সে এখনো পর্যন্ত আসতেছেন, কারণ ফ্রিতে কেউ ওইভাবে গুরুত্ব দেয় না, পেইড কোর্স করলে একটা ফর্মাল প্রসেসের মধ্যে থেকে এগোনো যায়। আপনাদেরও একটা রেসপন্সিবিলিটি থাকে, আমারও থাকে, এবং খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। আর আমি কিভাবে শেখাই, কিভাবে বোঝাই, সেটা আপনারা দেখছেন। আমি গ্রামারও শেখাই, স্পোকেনও শেখাই, বাট সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই কিভাবে করতে হয় এটা কিন্তু আমি দেখিয়ে দিই। তো এই নাম্বার যোগাযোগ করবেন, ডিরেক্টলি কল দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দিন, আমি কথা বলবো আপনাদের সাথে। তো থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট, আল্লাহ হাফেজ।